আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের নতুন একটি পেজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এসএসসি লেভেলে তোমরা যারা এসএসসি লেভেলে আসো, তো আমরা হচ্ছে মেইনলি দুইটা সাবজেক্টের উপর ফোকাস দেব। একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে কেমিস্ট্রি। তো ম্যাথের জন্য আমি ক্লাস নিব নিয়মিত, আর কেমিস্ট্রির জন্য আমাদের উজ্জ্বল ভাই। তো আমি ভাইকে ডেকে নিচ্ছি। তো ভাই হচ্ছে নিয়মিত কেমিস্ট্রি ক্লাসটা কন্টিনিউ করবেন। তো আমরা হচ্ছে এখানে গ্রুপে টার্গেট হচ্ছে যে আমাদের ফুল সিলেবাসের যে অধ্যায়গুলো আছে, তো আমরা ধারাবাহিকভাবে সবগুলা কমপ্লিট করার চেষ্টা করব। আর বন্ধুদের মধ্যে অবশ্যই আপনারা এটা এই গ্রুপের ইনভাইট করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যেন বন্ধুরা দেখতে পারে আর কি। তো আমি ভাইকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম তো বললে, তাও আমি আবার বলে নেই। পরিচয় পরে হবে, আগে আমরা পড়াশোনা শুরু করি, মাঝখানে একবার একটু আলোচনা করব, একটু গল্প করব, ওই গল্পের মাঝখানে আমার পরিচয় ইন ডিটেইলসে দিয়ে দিব। ওকে ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে পড়বো আমাদের রসায়ন বইয়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটি। ঠিক আছে, তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, মূল। ঠিক আছে, তো এমনিতে আমরা জানি যে এক হালি যদি বলি, আমরা যদি এক হালি কলা বলি, তাহলে কি হয়? এক হালি কলা মানে হলো তোমার 4টি। যদি বলি আমি 1 ডজন ডিম, তাহলে কি বলতাম? 12টি। তো তেমনি ভাবে আমাদের রসায়নে একটা জিনিস আছে, মানে একটা কি বলবো, এক মোল সমান বোঝায় একটা নির্দিষ্ট সংখ্যা, যেটা আমরা সবাই জানি অবশ্য, 6.023 ইন্টু 10⁻23টি। কি হবে এটা? এখানে অণু, পরমাণু, অনেক কিছু হইতে পারে, পরে আমরা দেখব। তো এইভাবে আমরা যদি কোরিলেট করে পড়তে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। তো এক হালি কলা মানে 4টি বোঝায়, 1 ডজন ডিম মানে যদি 12টি বোঝায়, তো রসায়নে এক মোল মানে এই জিনিসটা বোঝায়। তো এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখন আমরা দেখি কেমনে, কোন জায়গা থেকে কোন জায়গা যাওয়া যায়, বা কিভাবে মোল রিলেটেড জিনিসগুলা মানে পড়বো আর কি। তো অনেকে বলতে পারো যেগুলো ভাই আমরা জানি, আপনি জানেন, ঠিক আছে, কিন্তু তাও পড়তে হবে কেন? আমি কিন্তু একটা জিনিসের সাথে আরেকটা জিনিস রিলেট করে পড়াবো। তো ওই জিনিসটা যদি না বুঝতে পারেন, তাহলে আপনি পারবেন না, অথবা আপনি পারেন, আপনার আরেকজন বন্ধু পারে না, তো আমি ওই তার দিক থেকে চিন্তা করে পড়াবো। ঠিক আছে, তো আমরা লিখবো এক মোল। তো এক মোল মানে আমরা বলতে পারি 6.023 ইন্টু 10⁻23টি। এটা আমরা আপাতত অণুতে পড়লাম। ঠিক আছে, তো আপনি যদি এখানে বলেন এক মোল, মনে করেন হাইড্রোজেনের অণু সমান 6.023 ইন্টু 10⁻23টি অণু। যদি বলি এখানে পরমাণু, তাহলে এখানে হবে পরমাণু। যদি বলি এখানে আয়ন, এখানে হবে আয়ন। যদি বলি এখানে আমি মনে করেন আম, এখানে বলবো আমি আম। আশা করি বুঝাতে পারছি আমি। ঠিক আছে, ওকে। তাহলে এক মোল সমান এই জিনিসটা আমরা বলতে পারি, এটা একটা সংখ্যা। ঠিক আছে, এটা একটা সংখ্যা। আজান করতেছি রে। তারপর আমরা এইটা সমান আর কি কি বলতে পারি? এটা সমান আমরা আরো বলতে পারি যার যার আণবিক ভর। আণবিক ভর, ঠিক আছে, অবশ্যই গ্রামে, অবশ্যই গ্রামে। মানে এক মোল সমান এটাও বলতে পারি, এক মোল সমান আমরা যার যার আণবিক ভর এটাও বলতে পারি। আবার এক মোল সমান আমরা বলতে পারি 22.4 লিটার। ঠিক আছে, 22.4 লিটার অবশ্যই এসটিপি তে। এটা একটা আয়তন, এটা একটা কি আয়তন। তো এটা অবশ্যই এসটিপি তে এবং 0°C টেম্পারেচারে। তো আমরা এক মোল সমান এই কতটাও বলতে পারি, আবার এক মোল সমান এটাও বলতে পারি, এক মোল সমান এটাও বলতে পারি। কোন সময় কোনটা বলবো এটা আসলে বুঝতে পারবো অঙ্কে, যখন আমার ডাটা দেওয়া থাকবে তখন বুঝতে পারবো যে আমি কোন সময় এইটা সমান এটা নিব, এক মোল সমান 22.4 লিটার নিব, কোন সময় এক মোল সমান এইটা নিব। ওকে, একটু অপেক্ষা করো, যে কেমনে কোন জায়গায় যাচ্ছি বা কিভাবে কি হচ্ছে, এটা আমরা অবশ্যই বুঝাই দিব। ঠিক আছে, তো আমি একটা एग्जांपल দেই, তো তোমরা ইজিলি বুঝতে পারবা। আমি যদি বলি ভাইয়া 1 মোল অক্সিজেন সমান কি,
1 মোল অক্সিজেন সমান আমি বলতে পারি 6.023 ইনটু 10⁻23টি অণু। আমি আবার বলতে পারি 1 মোল সমান যার যার আণবিক ভর, তো অক্সিজেনের আণবিক ভর কত ভাইয়া 32, তাহলে 32 গ্রাম। আমি আবার বলতে পারি 1 মোল সমান 22.4 লিটার। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি 1 মোল অক্সিজেন সমান এটাও বলতে পারি, 1 মোল অক্সিজেন সমান এটাও বলতে পারি, 1 মোল অক্সিজেন সমান এটাও বলতে পারি, তিনটাই রাইট। কিন্তু কোন সময় কোনটার সাথে কোনটা নিব আমরা বুঝবো, কিন্তু ম্যাথে যখন করব আমি একেবারে ক্লিয়ার করব। তো আমি যদি 1 মোল হাইড্রোজেন বলি, যদি এখানে 1 মোল হবে, হ্যাঁ 1 মোল হাইড্রোজেন সমান কি হবে বলো তো? তাহলে আমরা বলতে পারি 2 গ্রাম হাইড্রোজেন। তারপর বলতে পারি 6.023 ইনটু 10⁻23টি অণু বলবো। কেন অণু বলবো ভাইয়া? কারণ এটা কিন্তু হাইড্রোজেন অণু দেওয়া আছে। যদি আমি হাইড্রোজেন বলতাম তাহলে এখানে পরমাণু বলবো। কি বলবো ভাইয়া? পরমাণু বলবো। তো এটা কিন্তু মনে রাখতে হবে, এখানে যা বলবো একটা মানে কি, আমরা জানি অণু আর পরমাণু অবশ্যই পার্থক্য আছে, তোমরা আশা করি জানো। আমরা জানি পরমাণু হলো ছোট একক, পদার্থের ক্ষুদ্রতম একক হলো পরমাণু, অনেকগুলো পরমাণু মিলে হয় অণু, ঠিক আছে? তো এখানে যদি আমি অণু বলি তাহলে এখানে বলবো অণু, এতটি অণু। এখানে পরমাণু বললে এখানে বলবো এতটি পরমাণু। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটা ম্যাথ করি, হ্যাঁ, তাহলে আমাদের জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই সূত্রটা কিন্তু আমরা কাজে লাগাবো, হ্যাঁ। তো আমরা একটা ম্যাথ করি, ধরো 7 গ্রাম পানিতে কয়টি অণু আছে, একটা ম্যাথ দিলাম। 7 গ্রাম পানিতে কয়টি অণু আছে, কয়টি অণু আছে বলো, হ্যাঁ, কয়টি অণু আছে। তো এখানে দেখো তো একটা জিনিস কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি ভাইয়া, এখানে দেওয়া আছে গ্রাম। কি দেওয়া আছে এটা? এটা দেওয়া আছে আমার গ্রাম দেওয়া আছে। তো গ্রাম থেকে কই যেতে বলছে? অণুতে যেতে বলছে। কি যেতে বলছে? অণুতে। তাহলে আমরা কার সাথে কার সম্পর্ক নিব? এর সাথে নিব এটাকে, মানে এইটা সমান লিখবো এইটা। কেন? কারণ আমার গ্রাম, এই যে গ্রাম আর এই যে সংখ্যা, এই যে অণু, অণু মানে কি এটা, বুঝছো? তাহলে আমরা এখন এইটা সমান এটা নিব। আমাদের ডাটার উপর নির্ভর করবে যে আমি কার সমান কারে লিখবো, ঠিক আছে? এখানে কিন্তু এইটা সমান এটাও, আবার এরা দুজন সমান, আবার তুমি বলতে পারো এইটা সমান এটা, সব কিন্তু সমান, আমি সমান চিহ্ন দিয়েছি, লক্ষ্য করো। তো এই সূত্রটা ভালোভাবে কিন্তু আয়ত্ত করবা, ঠিক আছে, বুঝবা। তো আমি ম্যাথটা করি, সলিউশনটা করি। তোমরা জানি পানির আণবিক ভর কত? পানি এর আণবিক ভর কত? পানি হাইড্রোজেন হলে তোমার 1:2 প্লাস আর অক্সিজেন হলো 16, তাহলে 16 আর 2 18। এটা এভাবে বাইঙ্গা করার কোনো কি নাই, তোমরা আশা করি সবাই জানো যে পানির আণবিক ভর 18 গ্রাম। তাহলে আমরা বলতে পারি না 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা কতটা? 6.023 ইনটু 10⁻23টি। এখানে যেহেতু অণু বলছি তাহলে অণু বলতে পারি এখানে, আর এখানে তো বলে দিলাম অণুর সংখ্যা, তাহলে আর অণু বলার দরকার নাই, ঠিক আছে? তাহলে 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা কতটি? এতটি। তারপর আমরা বলবো 1 গ্রাম পানিতে অণুর সংখ্যা, প্রথমটা যাবে নিচে, তারপর এটা তো আমরা সবাই জানি, আর এগুলা উপরে দিয়ে দিবা এতটি। বাট আমার প্রশ্নে কত গ্রামে বার করতে বলছে? 7 গ্রামে। তাহলে এখন 7 গ্রামে কত বার করবো আমরা? তাহলে 18 নিচে আর উপরে 6.023 ইনটু 10⁻23টি। এখন জাস্ট সরি, এই 7 গ্রামটা এদিকে গিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে? কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর, ঠিক আছে? এখন জাস্ট খালি ক্যালকুলেশন করে বসাই দিলেই আমাদের আনসার হয়ে যাবে। আশা করি এটুকু তোমরা করতে পারবা, এটুকু তোমরা করতে পারবা। তো বুঝছো যে আমি কেন 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা এতটি লিখলাম? কারণ আমার গ্রামের সাথে, এই যে গ্রামের সাথে অণুর সম্পর্ক উল্লেখ করতে বলছে, বুঝছো? তো আমি যদি বলতো মনে করো এখানে আয়তন বের করো, তাহলে আমি একটু চেঞ্জ করি, আবার দেখা এটা, বুঝতে পারছো আশা করি, যে 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা সমান কয়টি? এতটি। তাহলে 1 গ্রামে কত, আর এখানে দেওয়া আছে 7 গ্রাম। এখন সেম প্রশ্নটা আমি যদি বলতাম এখানে অণু না বইলা বলতাম পরমাণু, কি বলতাম ভাইয়া? পরমাণু। যদি আমি পরমাণু বলতাম তাহলে কি হইতো?
তাহলে সেম এতটুকু টিকি করা লাগতো, এতটুকু তোমার টিকি করা লাগবে। তোমার যদি প্রশ্নটা একটু চেঞ্জ করে দেয় ভাইয়া, বুঝো, যদি আমি প্রশ্নটা তোমার একটু চেঞ্জ করে দেই যে 7 গ্রাম পানিতে কয়টি পরমাণু আছে, তাহলে তোমার কি করতে হবে, সেম ভাবে এতটুকু টিকি করতে হবে। কথা বুঝো? হ্যাঁ, তাহলে কতবার হলো একটু ক্যালকুলেশন করি। 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 7 ভাগ 18, 2.23 2.23 2.34 ইন্টু 10⁻23টি অণু। তো তোমার যদি পরমাণু বের করতে বলে তুমি কিন্তু প্রথমে অণুর সংখ্যায় বের করবা। এখন তারপর বলবা কি জানো, এখানে কয়টা পরমাণু আছে দেখো, ভালো করে লক্ষ্য করো। হাইড্রোজেন আছে 2টা আর অক্সিজেন আছে 1টা, তাই না? এটা মিলে তো একটা পানি হয়েছে, তাহলে এখানে কয়টা, এখানে হলো 2টা, এখানে হলো 1টা, 2 আর 1 কত হয় 3। তাইলে তুমি যে অণুর সংখ্যা বের করলা, সেই অণুর সংখ্যাকে যদি তুমি পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, এটা তোমার পরমাণু সংখ্যা বের হয়ে যাবে। তার মানে বলতে পারি যে পানিতে H2O তে পরমাণুর সংখ্যা যে অণুর সংখ্যা আমরা বের করলাম মাত্র, এটাকে যদি আমরা পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে দেই, তাহলে এতটি পরমাণু, এটা আনসার। ঠিক আছে, আনসার তোমরা বের করে নিও একটু, বুঝছো? তাইলে ও যদি তোমারে বলে অণুর সংখ্যা, তাহলে আমার আনসার এতটুকুতে শেষ ছিল, এই যে এতটি অণু, এতটুকু পর্যন্ত, বুঝছো? আর যেহেতু আমার বলছে পরমাণু বের করো, তাহলে পরমাণু বের করতে বললেও আমি প্রথমে অণুর সংখ্যা বের করব, বুঝছো? অণুর সংখ্যা বের করার পর দেখবো এখানে কতটি পরমাণু। তো এখানে একটা পানিতে পরমাণু সংখ্যা কয়টা, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা, তাই 2 আর 1 কত হয়েছে 3, এজন্য 3 দ্বারা গুণ করছি। এখন যদি এখানে হয়তো মনে করো সালফিউরিক অ্যাসিড হইতো H2SO4, তাহলে কত দ্বারা গুণ করতাম, এখানে কয়টা আছে, হাইড্রোজেন আছে 2টা, সালফার আছে 1টা, অক্সিজেন আছে 4টা, তাহলে 4 আর 2 6 আর 7, তাহলে এখানে 7 দ্বারা গুণ করতাম, বুঝছো? আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, সো আমি আশা করতেছি যে তোমরা এই ধরনের ম্যাথটা একটু বুঝে গেছো যে কিভাবে করতে হবে। এরপর আমরা যাব সামনের দিকে যাই। ঠিক আছে, তো তোমরা অবশ্যই জানাবা, আমি একটা তোমাদের দিয়ে রাখবো কোয়েশ্চন, যারা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে উত্তর দিবা। এখন আমি একটা আয়তনের সাথে একটা সম্পর্ক নিয়ে একটা ম্যাথ দিব। ঠিক আছে, আমি বললাম মনে করো 10 গ্রাম কার্বন ডাই অক্সাইড এর আয়তন কত, আমার এই ক্লাসটা দেখলে অবশ্যই যাতে যারা জীবনেও আগে করে নাই এই অধ্যায়, তারাও যত করতে পারে আমি ওইভাবেই নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বাকিটা আল্লাহ ভরসা। তো আমি দেখো 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত, তাইলে এখন দেখো তো গ্রাম, এই যে গ্রাম, এইটার সাথে এটার সম্পর্ক নিব আমি, বুঝছো? তুমি মুখস্থ তো এই সূত্রটা রাখবা, বাট একসাথে তো সবগুলাকে আমি নিব না, আমার যে কোনো দুজনকে নিতে হবে। বাট কোন দুজনকে নিব সেটা আসলে প্রশ্নের ডাটাই বলে দিবে। এটা কি দেওয়া আছে ভাইয়া, গ্রাম দেওয়া আছে, গ্রাম। আর এটা কি আয়তন মানে কি লিটার, তাহলে গ্রামের সাথে আয়তনের সম্পর্ক নিব, মানে যে গ্রামের সাথে আয়তনের সম্পর্ক। যার যার আণবিক ভর মানে কি যে মৌলটা বলবে ওই মৌলের আণবিক ভর। যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড বলছে, তো কার্বন ডাই অক্সাইডের ভর কত, আণবিক ভর কত, 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান হবে 22.4 লিটার। আশা করি ক্লিয়ার, বুঝছো? যদি বলতাম আমি এখানে মনে করো অ্যামোনিয়া, তো বলতাম অ্যামোনিয়া কত, নাইট্রোজেন হলো 14 আর হাইড্রোজেন হলো 3টা, তাহলে হলো 17। তো 17 গ্রাম সমান হবে 22.4 লিটার। এইভাবে আশা করি বুঝতে পারছো, তাই না? এখন আমি এটা করে দিই, তাহলে আমরা বলবো কি যার যার আণবিক ভর। তাহলে এখানে যেহেতু কার্বন ডাই অক্সাইড বলছে, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এর আয়তন 22.4 লিটার। তারপরে 1 গ্রাম গুলো ডট দিলাম। ঠিক আছে, বুঝে নিও, নিচে যাবে 44, উপরে 22.4 ইন্টু 1 দিলে জানা দিলে তা। তারপর কত গ্রাম দিছে, 10 গ্রামে বের করতে বলছে। তাহলে 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অনুসংখ্যা 44 আর উপরে 22.4 ইন্টু
10 গ্রাম, 10 গ্রাম দেওয়ার দরকার নাই, এত লিটার। তো আশা করি আনসারটা অবশ্যই বের করতে পারবা। দেখছো কার্বন ডাইঅক্সাইডের আয়তন আমরা বের করে বললাম, এখানে 44 গ্রামে আছে 22.4 লিটার। তো আমি 1 গ্রামে বের করছি, তারপর আমার যত গ্রামে বের করতে বলছে তত গ্রামে কত আছে ইজিলি বের করতে পারছি, বুঝছো? তো মুখস্থ কোনো কিছুই না। এখন আমি একটা দিব, মনে করো এই প্রশ্নটা তোমরা কমেন্টে আনসার জানাবা অবশ্যই, যে ভাইয়ের কথা বুঝতে পারছো কিনা। আমি বললাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন না বলে বললাম মোল কত, এটা তোমরা আমাকে কমেন্টে আনসারটা অবশ্যই জানাবা, ঠিক আছে? ভাইয়া চেক করব। তারপর আমরা এরপরে যাব একটু এইটা থেকে কিভাবে আপডেট, এটা তো আমরা করলাম কিভাবে, কি বলে জানি যে, আরে ছোটবেলায় পাটিগণিত করতাম না, পাটিগণিত সিস্টেমে করছিলাম। এখন এখান থেকে কিভাবে সূত্রের সৃষ্টি হয়েছে সেটা দেখব, এবং সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। কথা ক্লিয়ার? ওকে, আশা করি সবাই ক্লিয়ার। তো আমরা 1 মোল মানে তো আসলে 1 তো 1 দিলাম, আর এই যে 6.023 ইন্টু 10⁻23t, এইটা একটা অ্যাভোগাড্রো নাম্বার, মানে অ্যাভোগাড্রো নামক একজন বিজ্ঞানী এটা বার করছে, ঠিক আছে? তো ওনার নামের সাথে মিল রেখে দেওয়া হয়েছে Na, নাম্বার অফ অ্যাভোগাড্রো। আর যার যার আণবিক ভর, এটা তো আসলে গ্রামই আছে, এটা আমরা ইচ্ছা করলে ক্যাপিটাল এম দিয়েও প্রকাশ করতে পারি, ঠিক আছে? ক্যাপিটাল এম দিয়েও প্রকাশ করতে পারি, অথবা আমরা ডব্লিউ দিই অনেকে, ঠিক আছে? দুইটি রাইট। স্মল এম না কিন্তু, এটা কিন্তু ক্যাপিটাল এম। আর আয়তনকে আমরা অবশ্যই কি বলতে পারি, ভি, ভলিউম, ঠিক আছে? আর এটা মানে কি, ওয়েট। তো এইভাবে লিখতে পারি কিনা, লিখতে পারি। তো আমি আপাতত মনে করো এখানে এম না দিয়ে ডব্লিউ দিলাম তোমাদের সুবিধার জন্য। তো আমরা এই মোল রে 1 মোল মানে তো 1 লিখতে পারি, আর অ্যাভোগাড্রো সংখ্যাকে বলতে পারি নাম্বার অফ অ্যাভোগাড্রো, আর যার যার আণবিক ভরকে ডব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি, আর আয়তনকে বি দ্বারা প্রকাশ করতে পারি। এখন যদি ভাই আমরা মনে করো কি করি, যে কোনো একটা সংখ্যা দ্বারা মানে মোলকে যদি মনে করো এন তম মোল বললাম, 1 মোলই বললাম, মনে করো এন মোলকে, আমি এন মোল নিলাম, আমি 1 মোল না বলে বললাম এন মোলকে, যেহেতু 1 দেওয়া আছে তার এই যে এই মানটা দ্বারা ভাগ করি, তাইলে আবার এইটাকে নাম্বার অফ অ্যাভোগাড্রোকে যদি তোমার যে কোনো একটা সংখ্যা এন দ্বারা ভাগ করি, আবার যদি এইটাকে মনে করো যে কোনো একটা সংখ্যাতে কি করবো আমরা ভাগ করব, নিচে আছে এটা ডব্লিউ বা এম দিব আমরা, কি দিয়ে ভাগ করতে পারি আমরা বলতে পারো, ক্যাপিটাল এম দিলাম উপরে, আর নিচেরটা সরি আমি একটু ভুল বলছিলাম, নিচেরটা হবে তোমার স্মল এম, মানে আণবিক ভর। আমরা স্মল এম দিলে সুবিধা হয় বুঝতে, ডব্লিউ বাই এম আমরা যেহেতু পড়ছি, এটা আমরা এম স্মল এমটা পড়লাম, আর এটা ক্যাপিটাল এম, ঠিক আছে? তো স্মল এম দিলাম, আর আমরা যদি এখানে এই যে আয়তন কত আছে আমাদের, বি এম দিলাম মনে করো, আর উপরে যদি তার আরেকটা আয়তন দিয়ে ভাগ করি, তাহলে কি হয় আলটিমেটলি, মনে করো এটা কি সংখ্যা, এটা হলো মোল সংখ্যা, এটা কি সংখ্যা ভাইয়া, এটা হলো মোল। তার মানে আমি যদি মোলকে 1 মোল দিয়ে ভাগ করি, আবার যে কোনো একটা সংখ্যাকে তার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, আবার এটা কি ভর, এটা তোমার হলো যার যার আণবিক ভরকে যে কোনো একটা ভর দিয়ে মানে যে কোনো একটা ভর, যে কোনো মৌলের ভর দিয়ে ভাগ করি, তারপর একটা আয়তনকে, এই যে এই আয়তনটাকে 22.4 লিখে ফেলি, তোমাদের সুবিধা হবে। 22.4 লিটারকে এটা বিএম দিলাম, ঠিক আছে? ভাগ করি, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এইটা সমান এইটা, এইটা সমান এইটা, এইটা সমান এইটা, মানে প্রত্যেকই সমান। এখানে যেমন সমান, এভাবে সূত্রের মধ্যেও সমান। তো কোনো কিছুর নিচে তো 1 থাকলে আমরা লিখি না সাধারণত। তো সূত্রটা আসলে কেমনে আসছে, তখন আমরা বলি n মানে কি মোল সংখ্যা, আর এই n মানে যে কোনো অণু বা পরমাণু সংখ্যা, যে কোনো অণু বা পরমাণু সংখ্যা, হ্যাঁ পরমাণু সংখ্যা বোঝায়। তো n সমান আমরা আলটিমেটলি কি লিখতে পারি, n সমান n বাই na, আবার m বাই স্মল m, ঠিক আছে? আমরা বলতে পারি, আবার কি বলতে পারি,
বি বাই বা আয়তনকে তার যদি মোলার আয়তন দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে এ সমান এ, আবার এ সমান এটাও হয়, এটা সমান এটাও হয়, আবার এইটা সমান এটা, এটা সমান এটা, মানে এরা পরস্পরের সমান। এই সূত্রেরই মানে শর্টকাট ভার্সন হলো এটা আর কি। তো মোল সংখ্যা সমান হলো যে কোনো সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, আবার যে কোনো ভর বাই আণবিক ভর, যে কোনো আয়তন বাই এই যে এই আয়তন এসটিপিতে যে আয়তনটা। তো আশা করি এই সূত্রটা একটু মনে রাখবা, n সমান n বাই na বা n বাই x ও বলতে পারি আমরা ইচ্ছা করলে, x সমান, আবার এটা w অনেকে বলে এটারে, আমরা w দিতে পারি ইচ্ছা করলে, n এ যেহেতু w দিছিলাম এজন্য বাদ দিয়ে দিলাম, আমরা এই স্মল m দিলাম, w বাই m ও বলে অনেকে, বইয়ের মধ্যে লেখা আছে প্যারা নাই, আর b বাই 22.4। তো এখন আমরা এই সূত্র দিয়ে শর্টকাট সূত্র দিয়ে আগের ম্যাথগুলা করব। আগে করছিলাম কিভাবে, পাটিগণিতের নিয়মে, ঠিক আছে। তো একটা ম্যাথ করি আমরা, ধরো 10 গ্রাম পানিতে বললাম, মনে করো 10 গ্রাম পানিতে অণুর কয়টি, অণু সংখ্যা কয়টি, অণু সংখ্যা কয়টি, বুঝো। এই একটা প্রশ্ন দিলাম তোমারে, মনে করো 10 গ্রাম পানিতে অণু সংখ্যা কয়টি। আগে কিন্তু আমরা এই অঙ্কটাই এরকম অঙ্কই এই সূত্র দিয়া মনে করো ব্রিফলি ওই যে পাটিগণিতের নিয়মে করছিলাম, আর এখন এই ম্যাথগুলা সূত্র দিয়ে করব। এখানে কি দেওয়া আছে ভাইয়া, ডব্লিউর মান দেওয়া আছে। ডব্লিউ মানে কি, দেওয়া বল বা প্রদত্ত বল, যে বলটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। আর এখানে কি বলছে, অণু, ঠিক আছে। তো দেখো তো এই গ্রামের সাথে অণু লাগবে আমার, তো এই ডব্লিউ কার সাথে আছে, তার মানে এই যে আমরা আপাতত এটা ডব্লিউ বা এম দিলাম, আমি ডব্লিউ দিলাম, তোমাদের কনফিউজ হয়ে যাবে নাহলে, আমরা ডব্লিউ দিলাম, ঠিক আছে। তো যে ডব্লিউ দেখো এখানে দেওয়া আছে কিন্তু প্রদত্ত বল, আর এখানে কি বের করতে বলছে, অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা বের করতে বলে, আমাদের এখানে অণু সংখ্যা বের করতে বলছে। এই এন মানে যে কোনো মৌলের পরমাণু বা অণু সংখ্যা বোঝায়। তো দেখো তো এইটার সাথে এইটার সম্পর্ক নিতে হবে না কেন, দেখো তুমি আমরা লিখতে পারি ডব্লিউ বাই এম সমান এন বাই এন এ, তাইলে কিন্তু আমরা এখান থেকে কি বের করতে পারবো, অণু সংখ্যা বের করতে পারবো, যেটা কিন্তু অণু সংখ্যা, হ্যাঁ এখন ঠিক আছে। বুঝছো কি, কেন আমি এইটার সাথে এটা সম্পর্ক নিলাম, আমি ডাটার উপর নির্ভর করবে আমার কি মান দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে আমি এইটার সাথে এটা নিব সম্পর্ক, নাকি এটার সাথে এটা নিব, নাকি এটার সাথে এটা নিব, এটার নির্ভর করবে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে কি, ডব্লিউ এর মান মানে সবসময় যেটা দেওয়া থাকবে এটাকে আমরা ডব্লিউ মানে প্রদত্ত বল আর কি দেওয়া আছে, আর অনুসংখ্যা এই যে অনুসংখ্যা, তাহলে এইটার সাথে নিব এইটার সম্পর্ক, হ্যাঁ নিলাম। এবার মান বসাই দাও, ডব্লিউ মান কত দেওয়া আছে 10, আর এম মানে কি, আণবিক বল, তো পানির আণবিক বল কত 18, নিলাম 18, আর এন মানে তো এটা বের করবো আমরা, আর এন এ মানে কি নাম্বার অফ অ্যাভোগাড্রো বসাইলাম। এখন জাস্ট আর আর গুণ করে দিবা, অথবা এমনি করতে পারো 10 কে 18 তে ভাগ দিবা, ধরো আমরা ভাগ দিলাম, কত হয় 10 ভাগ 18, 0.5556 এ সামথিং আসছে, এটা সমান হলো n বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t। এখন যেহেতু আমার n এর মান দরকার, তাহলে এটা এদিকে আছে ভাগ আইসা গুণ হয়ে যাবে, জাস্ট খালি গুণ করে দাও, তো n সমান লিখতে পারি 6.5556 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে। গুণ করলে আনসার পেয়ে যাবা, ঠিক আছে। জাস্ট এদিকে ছিল ভাগ, আশা করছি গুণ, আর ওটা ওইদিকে রয়ে গেছিল, আমি এদিকে লিখতাম আর কি, তুমি ওইদিকেও লিখতে পারো, প্যারা নাই। আশা করি এতদূর তোমাদের বেসিক আছে। তো এই ম্যাথটা আশা করি পারবা না, তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিই। এখন তোমরা বলবা যে কোনটার সাথে কোনটা সম্পর্ক নিব, ঠিক আছে। আমি শর্টকাটে উপরে লিখে দিব, না প্যারা নাই। আলটিমেটলি সূত্রটা এরকম, মোল সংখ্যা সমান হইল n বাই এন এ, ডব্লিউ বাই এম, আর ভি বাই 22.4, অবশ্যই লিটার, হ্যাঁ এই সূত্রটা। এখন আমি একটা ম্যাথ দিলাম, বললাম 6 লিটার নাইট্রোজেনে কতটি অণু আছে, এটা বের করবো তোমরা, ঠিক আছে। তাও আমি একটু ক্লু দেই, দেখো দেওয়া আছে আয়তন আর দেওয়া আছে অণু, তাহলে দেখো তো আয়তন আর এই যে এখানে হলো অণু, তাহলে এটার সাথে এটা সম্পর্ক হবে, ঠিক আছে। তুমি বলবা কি n বাই এন এ সমান বি বাই 22.4,
অবশ্যই লিটার লিখে দিবা। এই যে বি এর মান কত দেওয়া আছে, এই যে বি এর মান দেওয়া আছে এখানে বসাবা, আর এটার মান তো মুখস্থ, আর এখান থেকে এন এর মান ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। তো কোনো কিছু মুখস্থ না, ডাটার উপর নির্ভর করে তুমি বুঝবা যে কার সাথে কার সম্পর্ক করে নিতে হবে। কারণ এটা সমান এটাও বোঝায়, এটা সমান এটাও বোঝায়, এটা সমান এটাও বোঝায়, আবার এটা বাদ দিয়ে এটা সমান এটা, এটা সমান এটা, এটা বাদ দিলে এটা সমান এটা, মানে উল্টা ভাবে সত্য, এটা সমান এটা, এটা সমান এটা। বুঝছো? সমান চিহ্ন মানে কি, একজন আরেকজনের সমান। ওকে, আশা করি আমরা এই টপিকটা বুঝতে পারছি। এখন আপাতত আমরা আরেকটা নতুন কি নতুন টপিকে কনভার্ট করব। তো কেউ যদি, আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পারছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবা এবং তোমাদের অনুভূতি জানাবা আর কি। তখন আমরা দেখবো একটা জিনিস, গণমাত্রা বা মূলারিটি জিনিসটা, ঠিক আছে? গণমাত্রা বা মূলারিটি সেম জিনিস, কিন্তু গণমাত্রা যা তাই কিন্তু মূলারিটি। তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করবো ভাইয়া। তোমরা তো সবাই শরবত খাইছো না, সামনে রমজান মাস আসছে, সবাই শরবত খাবা। তো পানি প্লাস আমি যদি তোমার চিনি নেই, তাহলে কি পাবো আমরা? শরবত পাবো, তাই তো? তো ওই যে আমি যদি রসায়নের ভাষায় বলি জিনিসটাকে, তুমি এমনি সবাই চিনো যে পানির সাথে চিনি মিশালে শরবত হয়ে যায়। এই শরবতটাকে আমরা বলবো দ্রবণ। রসায়নের ভাষায় কি বলবো? দ্রবণ। আর এটা বলবো দ্রব, এটাকে বলবো দ্রাবক। এখন বলতে পারো কেমনে কোনটারে বলবো? এটা না হয় বুঝলাম দ্রবণ, কিন্তু এখানে কাকে আমি দ্রাবক বলবো, কাকে দ্রব বলবো, এটা বুঝবো কেমনে? এখন মনে করবা এমনও বলা যায় যেটা বেশি পরিমাণে থাকে একটা দ্রবণে, সেটাই দ্রাবক। তো তুমি যদি শরবতের মধ্যে চিনি যখন মেশাবা, বেশি কে পরিমাণে, বেশি কে? অবশ্যই পানি। অথবা আমরা এটাও বলতে পারি যার মধ্যে মেশানো হয় সে আসলে দ্রাবক হয়, এমনিও বলতে পারি। দুইটা রাইট কিন্তু, মানে আমরা বলতে পারি কোন একটা দ্রবণে যে যার পরিমাণ বেশি থাকবে সেই দ্রাবক, আর যেটা কম এটা হলো দ্রবক। একবারে সিম্পল ভাষা বলে দিলাম, দুটা মিক্স করলে পাবো আমরা দ্রবণ। এখন এটার যদি সংজ্ঞাটা লিখে দিব কি, নির্দিষ্ট তাপমাত্রায়, অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা বলতে হবে। কেন ভাই? মনে করো তুমি এক গ্লাস পানি নিলা, শরবত যে বানাবা, মনে করো যে বোতলটা আছে, ঠিকঠাক কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে বোতলটা যে পানি, এখন শুনো, এইটুকু পানি এখন বর্তমানে রুম টেম্পারেচার কত? 25°C। তো এই তাপমাত্রায় এইটুকু পানি যে পরিমাণ চিনিকে দ্রবীভূত করতে পারবে, তুমি যদি সেম তাপমাত্রা না, মানে তাপমাত্রাটা বাড়াই দাও, মনে করো আমি এটা এমন একটা গরম রুমের মধ্যে নিলাম, তখন এটা যে পরিমাণ চিনি আগে দ্রবীভূত করতো তার চেয়ে কিন্তু তার দ্রবীভূত করার ক্ষমতা বেড়ে যাবে। বুঝছো? মানে মনে করো এটা আমি যদি হিট দেই, তাপ দিলাম, তাপ দিলে দেখবা আরো চিনি সে দ্রবীভূত করতে পারে। এজন্যই পয়লা দিতে হবে নির্দিষ্ট তাপমাত্রা। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? নির্দিষ্ট তাপমাত্রায়, এই সংজ্ঞাটা মুখে বলে দিলাম, তোমরা লিখে নিও। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, ঠিক আছে? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যে পরিমাণ বা যত মোল দ্রব থাকে, ঠিক আছে? যত মোল দ্রব থাকে তাকে কি বলে? মোলারিটি বা ঘনমাত্রা বলে, ঠিক আছে? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার কিন্তু বলছি, দেখো ভালো করে বলো, 1 লিটার দ্রবণে যে পরিমাণ বা যত মোল দ্রব থাকে তাকে মোলারিটি বা ঘনমাত্রা বলে। আশা করি সংজ্ঞাটা বুঝছো। এখন এইখান থেকে কিন্তু সূত্র আসে, কেমনে আসে এটা দেখবা কিন্তু, অথবা তুমি বইয়ে পড়ছো মুখস্থ, কিন্তু কেমনে আসে এটা বুঝো নাই। আজকে কিন্তু দেখবা যে ভাইয়া কিভাবে এইখান থেকে সূত্র সৃষ্টি হয়েছে। প্রথমে কিন্তু দেখাইছিলাম এই যে 1 মোল সমান 6.02 × 10⁻23T, এভাবে লিখে লিখে একটা সূত্র দেখাইছি। পরে ওই সূত্র থেকে কিভাবে শর্টকাটে সূত্র আসছে এটাও দেখাইছি। এখন দেখাবো ঘনমাত্রা বা মোলারিটিতে কিভাবে আমরা সূত্র নিয়ে আসতে পারি। কোনো জিনিস কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে ওইটা যদি তুমি ভালো করে জানো, তো তোমার জন্য মানে পড়াটা সহজ হয়ে যাবে, তোমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। বুঝছো? ওকে, তাহলে আমি বুঝাই। ধরো মনে করো আমি বললাম, মনে করো বি লিটার দ্রবণে দ্রব আছে, বি লিটার দ্রবণে দ্রব আছে কত? মনে করো n মোল। আমি বলছি যে ধরি এখানে 1 লিটার না বললাম, মনে করো বি লিটার দ্রবণে দ্রব আছে n মোল।
তারপর বললাম মনে করো 1 লিটার আছে, ঠিক আছে, তারপর বললাম কত 1 লিটার দ্রবণে দ্রব আছে, এই যে বিটা যাবে নিচে আর এনটা থাকবে উপরে, এন বললাম মোল। এখন এই জিনিসটারে আমরা বলি কি জানো, মোলারিটি, ঠিক আছে, মোলারিটি বা ঘনমাত্রা, মোলারিটি বা ঘনমাত্রা N/V, ঠিক আছে। ঠিক আছে, কি বললাম আমরা তখন এই সংখ্যাটাকে, এই যে এইভাবে বি লিটার দ্রবণে দ্রব আছে n মোল, তাহলে 1 লিটার দ্রবণে যত থাকে, এই জন্য এখান থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারি মুখস্থ না করে। আমরা যদি সবসময় সংজ্ঞার ক্ষেত্রে চেষ্টা করব নিচে যে থাকবে তারে 1 বানাই দিব, তাহলে 1 বানাই দিলাম। যেহেতু আয়তনের একক লিটার, তাহলে বললাম 1 লিটার। ফিজিক্সে কিন্তু অনেক সংজ্ঞা, কেমিস্ট্রির অনেক সংজ্ঞা না পড়ে কিন্তু মনে রাখা যায় সূত্র থেকে। 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে, নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই বলতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে, ঠিক আছে। তো এটা একটা সূত্র, কি সমান মোলারিটি। তো মোলারিটিকে আমরা সি অথবা এস দ্বারা প্রকাশ করতে পারি, অবশ্য দিব, দিলাম, যাও সি অথবা এস দিলাম, তোমাদের বইয়ে যেহেতু এস দিছে, এস সমান N/V, এই সূত্রটা। এইখান থেকে কিন্তু আরেক জায়গা যাওয়া যায়, কেমনে যাওয়া যায় এটা দেখাই, দাঁড়াও, নাকি আটবে, এই দিক দিয়ে দেখালাম। হ্যাঁ, মনে করো এখান থেকে আমরা এখানে আসলাম, এইখানে আসলাম, ঠিক আছে। কেমনে যাওয়া যায়, আমি আবার এস সমান এন, আবার এন সমান কি, এন মানে কি মোল, মোল সমান কি জানি আমরা, একটু আগে পরে আসলাম W/M, আর নিচে আছে বি, বিটা অবশ্যই লিটারে, বিটা অবশ্যই কি ভাইয়া, লিটারে। আরো অনেক কিছু লিখতে পারি, কিন্তু আমি চাইতেছি যে একটার সাথে আরেকটা সম্পর্ক গড়ে তুলবো, এজন্য আমি এন সমান W/M এটা লিখতে পারি, নিয়ে আসলাম। এখন আমি যদি এটা গুণ করে দেই, এরকম উপরে আছে 2 তলা, 1 তলা করে ফেলবো, W/M ইন্টু, এটা উল্টে যাবে, আমরা জানি যে 2 তলা থাকলে উপরে যাচ্ছে তাই থাকবে, বাঘ চিহ্ন গুণ হয়ে গেল, আর নিচে নিচে আছে মানে কি, এটা অলরেডি নিচে আছে, তাহলে কি হবে, সরি উপরে আছে, তো নিচেরটা উল্টে যাবে, এজন্য বিটা ছিল উপরে, চলে আসবে নিচে। আমরা বলতে পারি এস সমান W/M/B, বিটা অবশ্যই লিটারে, এটা অবশ্যই লিটারে থাকতে হবে, নাহলে কিন্তু ম্যাথ ভুল হবে। তাহলে দেখো এস সমান কিন্তু এটা বলা যায় N/V, আবার এস সমান W/MB, এস মানে কি মোলারিটি বা ঘনমাত্রা। আবার এইটাতে কিন্তু আরেকটা সূত্র নেওয়া যায়, আমি যদি এটাকে লিটারে না রাইখা কি রাখতে চাই, মিলিলিটারে দিই, আমরা যদি লিটারে না রাইখা মিলিলিটার এককে রাখি, তাহলে কিভাবে লেখা যায়, আমি যদি এই আয়তনকে 1000 দ্বারা ভাগ করে দেই, তাহলে কি হবে, W/M আছে আমার, ঠিক আছে, আর ওই বি কে 1000 দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করে দিলে কি আসবে, মিলিলিটারে চলে আসবে। তখন আমি কিভাবে লিখতে পারি, তখন লিখতে পারি এস থাকলো, W/M তো থাকলোই, আর নিচেও বি থাকলো, আর জাস্ট খালি 1000টা উপরে চলে গেল, বুঝছো, এই যে এটা আছে নিচে, তুমি যদি উল্টাই দেও তাহলে এটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে। তো এটুকু আশা করি তোমরা পারবা, হ্যাঁ, যে কোনো জিনিসকে উল্টাইলে কি নিচেরটা উপরে চলে যায়, তো এইভাবে চলে গেলে এইভাবে লেখা যায়। তো এইভাবে আসলে এই যে এইভাবে সূত্র আসে, কিন্তু আমাদের বইয়ে ডিরেক্ট জাস্ট খালি আমরা মুখস্থ করি, যে একটা সূত্র এভাবে মুখস্থ করি, এটা লিটারে থাকলে এস সমান W/MB, বিটা অবশ্যই লিটারে, অথবা ঘনমাত্রা এস, এস এস সমান 1000 W/MB, ভিটা অবশ্যই ml এ, মানে মিলিলিটারে, ঠিক আছে। তো আসলে আমি চেষ্টা করছি যে কিভাবে জিনিসটা আসলো তোমাদেরকে একটু ফিল করাইতে এবং বুঝাইতে, যে একটা থেকে আরেকটা কিভাবে সূত্র আসে। আমরা তো মনে করি যে এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, আরে ভাই আছে অবশ্যই, দেখছো কেমনে থেকে কেমনে নিয়ে আসলাম। তো জাস্ট খালি এটা কি নর্মাল, লিটারকে 1000টা ভাগ দিলে মিলিলিটারে চলে আসে, তো এটা যেহেতু নিচে আছে এটাকে উল্টাই দিলে 1000টা উপরে চলে আসবে, হ্যাঁ শেষ। এটা সূত্র মনে রাখতে পারি। তখন এই সূত্র দিয়ে একটা ম্যাথ দেখবো, ঠিক আছে, তাহলে আশা করি আমরা একবারে ক্লিয়ার হয়ে যাব। সূত্রটা একটু মুখস্থ রাখিও, আমি সাইডে লিখে দিই তোমাদের মনে রাখার সুবিধার্থে। এস সমান 1000 W/MB, বিটা অবশ্যই ml এ, ঠিক আছে। আর তুমি যদি বিটা লিটারে রাখতে চাও তাহলে 1000 বাদ যাবে, আর এখানে লিটার আসবে, আশা করি মনে রাখতে পারবা। এখন আমি একটা ম্যাথ দেখাই আপনাদেরকে, মনে করো 0.25 মোলার, ঘনমাত্রা একক কিন্তু মোলারিটি, ঠিক আছে। তো আমি যদি এখানে n সমান দেখাই, সরি S সমান N/V, তো V এর একক কি, মোল
আর আয়তনের কি লিটার, কি লিখতে পারি মোল পার লিটার, বা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করতে পারি মোলারিটি। ঠিক আছে, মোলের একক তো মোল, আর আয়তনের একক হলো লিটার, তাহলে লিটারের উপরে তুললে কিভাবে লেখা হয় ইনভার্স, মানে লিটার ইনভার্স। তো ঘনমাত্রা একক হলো মোল পার লিটার বা মোলারিটি। ঠিক আছে, তো এম দ্বারা প্রকাশ করা যায়। এখন আমরা এখানে দেখবো 0.25 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণের, সোডিয়াম ক্লোরাইড দ্রবণের আয়তন, আয়তন কত 150 ml হলে সোডিয়াম ক্লোরাইড এর পরিমাণ কত, পরিমাণ কত। ঠিক আছে, তো এখানে আমরা দেখি যে কোন সময় কোন সূত্র ইউজ করবো, আসলে ডাটার উপর নির্ভর করবে। কি দেওয়া আছে এটা, কি এর মান দেওয়া এটা ভাইয়া, আমরা সাইডে লিখলাম আমাদের এস এর মান দেওয়া আছে, ঘনমাত্রা, ঘনমাত্রা একক কি মোলারিটি, যে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করবে সব সময়, ওইটা দেয় না তেমন একটা, যে মোল পার লিটার বললাম না, এটা একটা একক, কিন্তু এটা না দিয়ে সংক্ষেপে এম দিয়ে দিবে মোলারিটি। হ্যাঁ, মোলার। তো ঘনমাত্রা দেওয়া আছে 0.25 মোলার। তারপর হলো আয়তন দেওয়া আছে, আয়তনটা দেওয়া আছে এমএল এ, তাহলে কি লিখবো 150 ml মিলিলিটার। আর সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত লিখতে পারি আমরা, সোডিয়াম হলো 23, আর এটা কত 35.5, কত হয় সোডিয়ামে 23 না, সোডিয়াম হলো 23 আর হলো 35.5, কত 58.5 গ্রাম। তো অনেকে বুঝতে পারে না যে ভাই আমি কোন সূত্র ইউজ করব। দেখো তো এস বি এম একসাথে আছে, এরকম একটাই তো সূত্র আছে, এই যে এই সূত্রটা দেখো তো এস ভি এম, বাকি রইল কি ডব্লিউ। তো অনেকে আছে কি এরকম ডাটা দেওয়া থাকলে বুঝতে পারে না সে কি বের করবে। আরে ভাই বোঝা লাগবে না, তুমি জাস্ট যা দেওয়া আছে এখান থেকে যা যা লেখা যায়, মানে তোমার প্রশ্ন থেকে যা যা লেখা যায় তুমি সেটা লিখবা, লিখার পরে দেখবে যে কোন সূত্রটা অ্যাপ্লাই করে যায়। হ্যাঁ, এই সূত্র অ্যাপ্লাই করে যায়, তো আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি আমরা জানি কি ঘনমাত্রা এস সমান হলো 1000 ডব্লিউ বাই এম বি, এটা অবশ্যই এমএল এ। তাইলে এই সূত্রে হ্যাঁ ঘনমাত্রা দেওয়া আছে, আবার এম এর মানও দেওয়া আছে, আবার বি এর মান দেওয়া আছে, বাকি রইল কি ডব্লিউ। তার মানে আসলে এই সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বলতে কি বুঝেছে, ডব্লিউ এর মান বের করতে বলছে। সত্য কথা, এই প্রশ্নটা অনেকে ধরতে পারে না, বুঝছো? তো এইভাবে তুমি দেখবে যে সূত্রের সাথে মিলে ওই সূত্রের মধ্যে যার মান ফাঁকা থাকবে তার মানই বের করতে বলছে। তোমার যদি ডিরেক্ট বইলে দিত যে ডব্লিউ এর মান বের করো, তো তুমি তো ইজিলি বুঝে যাইতা। তো প্রশ্নের মধ্যে কিছু তো একটু ঘুরাই দিবে যাতে তুমি ইজিলি ধরতে না পারো, এই জন্যই তো পরীক্ষা, তাই না? তো আমরা এখন দেখি মানগুলো বসাবো, তাহলে আমরা ইজিলি ডব্লিউ এর মান মানে প্রদত্ত এটা ডব্লিউ এর মানটা বের করতে পারবো। তো আমরা বসাইলাম ঘনমাত্রা মান দিল 0.25, এটা 1000 থাকলো সূত্রে 1000, আর ডব্লিউ তো আমরা বের করবো। এম এর মান কত দেওয়া আছে 58.5, আর ভি এর মান 150। এটা কিন্তু এমএলএ, দেখো এমএলএ আছে, হ্যাঁ, তাহলে চেঞ্জ করা লাগবে না। তাহলে ক্যালকুলেশন করে এখন জাস্ট কি করব, 58.5 এর সাথে 150 গুণ দিলাম, গুণ 150, কত হইলো আমার উপরে থাকলো 1000 ও ডব্লিউ, আর নিচে হইলো 8775, 0.25। আমার লাগবে ডব্লিউ এর মান, তাহলে ডব্লিউ রাইখা বাকি সবাইকে এদিকে নিয়ে আসবো। তো এটা এদিকে আছে ভাগ, আইসা হবে গুণ, তাহলে গুণ দিলাম 8775, আর এই কি আছে এ ছিল গুণ, আইসা হবে ভাগ, থাকলো কি এদিকে ডব্লিউ। তাহলে এদিকে ক্যালকুলেশন করো, বার করো, গুণ 0.25 ভাগ 1000, আনসার বেরিয়েছে কত 2. যদি ক্যালকুলেশনে বাইরে ভুল হয় একটু বইলো, হ্যাঁ 2.193 গ্রাম, এটা হলো ডব্লিউ এর মান। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আসলে এই সূত্র ইউজ করে ম্যাথ করতে হয়। তো আমি আরেকটা ম্যাথ তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিব, তোমরা এটা করবা আর কি, বুঝছো? আশা করি সবাই বুঝতে পারছো।
যাই হোক, এখন আমি একটু পরিচয় দিই আমার। আমার নাম তো বললো যে কায়সারে, আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম উজ্জ্বল। তো পড়াশোনা করতেছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রসায়ন বিভাগ, 3য় বর্ষ। ঠিক আছে, ওকে। তাহলে একটা বই বলো তো না, রসায়ন, কায়সার রসায়ন বই আছে? একটু বই দিস তো। যাই হোক, আমরা তাহলে কয়টা টপিক পড়লাম? মোটামুটি 2-3টা টপিক পড়ে ফেলছি। আমরা বললাম মূলের ধারণা, এই 2টা জিনিস পড়লাম, বা মূলার দ্রবণ। এখন পড়বো আমরা স্টোইকিওমেট্রি। স্টোইকিওমেট্রি, স্টোইকিওমেট্রি, এটা কি বোঝো তোমরা? এটা মানে কি বোঝায়? স্টোইকিওমেট্রি, ঠিক আছে। একটা বিক্রিয়ার মাধ্যমে তোমাকে সবটি জিনিস আমি ভালোভাবে বুঝাই দিব, ঠিক আছে। প্রথমে আমি একটা বিক্রিয়া লিখলাম, মনে করো লিখলাম সোডিয়াম প্লাস অক্সিজেন, বিক্রিয়া করে হইলো তোমার সোডিয়াম অক্সাইড Na2O, ঠিক আছে। তো স্টিওকিওমেট্রি মানে বোঝায় যদি কোনো একটা বিক্রিয়ার পরিমাণ মানে বিক্রিয়কের পরিমাণ জানা থাকলে সেখান থেকে উৎপাদের পরিমাণ জানা যায়, আবার উৎপাদের পরিমাণ জানা থাকলে তুমি বিক্রিয়কের পরিমাণ বের করতে পারবা। ওই ধরনের ইকুয়েশনকে আসলে স্টিওকিওমেট্রি বলে আর কি। আমি কি বুঝতে পারলাম আপনাদের? মনে করো তুমি এখানে সোডিয়াম আর অক্সিজেনের পরিমাণটা জানো, এটা হলো বিক্রিয়ক, আর তীর চিহ্নের ওইদিকে যারা থাকে তাদেরকে বলা হয় প্রোডাক্ট, আর এটাকে বলা হয় রিয়েক্টেন্ট, এটাকে বলা হয় প্রোডাক্ট। মানে বিক্রিয়ক, এরা দুজন হলো বিক্রিয়ক আর এ হলো উৎপাদ। তো কোন একটা রাসায়নিক সমীকরণ যদি বলি, তাহলে বিক্রিয়কের পরিমাণ যদি জানা থাকে তাহলে সেখান থেকে উৎপাদের পরিমাণ বের করা যায়। আবার যদি তুমি উৎপাদের পরিমাণ জানো তাহলে তুমি আবার বিক্রিয়কের পরিমাণ বের করতে পারবা, ঠিক আছে। আর এই নিয়মটারই বলা হয় স্টিওকিওমেট্রি, ঠিক আছে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তবে এখানে একটা নিয়ম কি, তোমাকে অবশ্যই সমতা করতে হবে। এদিকে আছে সোডিয়াম 2টা, এদিকে আছে 1টা, তাইলে এটার সামনে 2 দিব, ঠিক আছে। সমতা করার সময় সবসময় সামনে দিবা, সহগ দিবা, এখানে দেওয়া যাবে না। অনেকে কি করে এখানে দিয়ে দেয়, না রে ভাই, সামনে বসে সমতা করতে হবে। অক্সিজেন কয়টা আছে? এখানে 2টা আছে, এখানে কয়টা আছে? 1টা, তাইলে এটা কি দিব? এখানে দিব। এখন হয়ে গেল কি, সোডিয়াম 2 দুগুণে 4, এখানে দিলাম 2টা। তো আসলে আমি বুঝাই আপনাদেরকে, এইদিকে যে কোনো একটাকে ধরবেন, যে কোনো একটাকে মিলাইলে আরেকটা অটোমেটিক মিলে যাবে। আমি প্রথমে অক্সিজেনকে ধরলাম, তো অক্সিজেন এখানে কয়টা আছে? এখানে আছে 1টা, আর এদিকে কয়টা আছে? 2টা। তো এটা কি ব্যালেন্স হইছে? সমতা হইছে? না। সমতা মানে কি, এদিকে যতটা থাকবে এদিকেও ততটাই থাকবে। বাট আমার এখানে আছে 1টা, এখানে আছে 2টা, তাহলে দুই দিকে কি সমান আছে? না। তাহলে কি করব, সমান বানাইতে হবে। তো এদিকে যেহেতু 2টা আছে, তো আমি এখানে দিতে পারবো না, দিতে পারবো কি, তার সামনে সহগ দিতে হবে সামনে। তাহলে কি হয়ে গেল, 2টা অক্সিজেন, হ্যাঁ 2টা অক্সিজেন মিলে গেছে। আর এটা কটা এখানে আছে? 2 দুগুণে 4টা। তো সোডিয়াম এখানে কটা আছে? 1টা, তাহলে 4 দিয়ে দাও এটার আগে, হয়ে গেলে সমতা। এখন মিলাই দেখো যে এদিকে 4টা সোডিয়াম, 2 দুগুণে 4টা সোডিয়াম, 2টা অক্সিজেন, হ্যাঁ এই যে 2টা অক্সিজেন, এই যে অক্সিজেনের আগে 2 আছে, মানে সব সময় সামনে বসাইতে হবে সহগ, ওকে। এখন আমরা একটা ম্যাথ দেখবো, বা এইটার থেকে আসলে কি লিখতে পারি, ঠিক আছে। এই জিনিসটা থেকে কি লিখতে পারি দেখাবো আমি একবারে। মনে করো এমন ভাবে দেখাবো তোমাদেরকে জিনিসগুলা, যাতে মনে করো তুমি যদি এর আগে কোথাও নাও পড়ে থাকো তাও যাতে পারো, এবং জিনিসগুলা বুঝতে পারো যে কেমনে হইতেছে, কিভাবে কোত্থেকে কোন জিনিসটা আসলো। চেষ্টা করব আমি অল্প সময়ে বোঝানোর। তো ততক্ষণ পর্যন্ত ভাইয়ের সাথে থাকো। এখন কি কি লিখতে পারি, বই আছে কেমিস্ট্রি? আচ্ছা তা আপাতত রাখ। এখন মনে করে যে এই সোডিয়ামের সামনে যে সংখ্যাটা আছে এটা আসলে বলা হয় কি জানো, মৌল সংখ্যা, তার মানে 4 মোল। কি বলতে পারি আমরা, 4 মোল সোডিয়াম। এই অক্সিজেনের আগে কত আছে ভাইয়া? কোনো কিছু নাই মানে কিন্তু 1 আছে, তাহলে কি বলতে পারি, 1 মোল অক্সিজেন বলতে পারি না? তাহলে এটা বলতে পারি 4 মোল। এটা কি বলতে পারি আমরা, এটা হলো 1 মোল। আর এখানে কয় মোল আছে? 2 মোল সোডিয়াম অক্সাইড, 2 মোল সোডিয়াম অক্সাইড, ঠিক আছে। এটা তীর চিহ্ন দিয়ে দিলাম, বুঝছো? তাহলে এই যে কোন একটা প্রতীক, মনে করো সোডিয়াম পরমাণু, তার সামনে যে সংখ্যাটা থাকবে সেটা কি বলা হয়, মোল সংখ্যা।
তাহলে 4 মোল সোডিয়াম আছে, এখানে আছে তোমার হলো 1 মোল অক্সিজেন, আর এখানে আছে 2 মোল সোডিয়াম অক্সাইড। বুঝছো? তাহলে দেখো এই বলতে পারি না এখানে 4 মোল সোডিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের 2 মোল সোডিয়াম অক্সাইড পাওয়া যায়। বুঝতে পারলাম কি বুঝায়? 4 মোল সোডিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে। আমি আর কি কি বলতে পারি ভাইয়া? আমি আরো বলতে পারি, মনে করো 4 তো আছেই, সোডিয়ামের ভর কত? 32। তাহলে একটা অক্সিজেনের ভর হলো, সরি একটা সোডিয়ামের ভর কত? 23 গ্রাম। এখানে সোডিয়াম কয়টা আছে? 4টা, তাহলে 4 দিয়ে গুণ দিলাম, এত গ্রাম। তাহলে গ্রামও লিখতে পারি আমরা, কিন্তু আমরা বলতে পারি যে 4 গুণ 23 মানে কত হয়েছে? 4 গুণ 23 মানে কত হতো? 4 গুণ 23 92 গ্রাম। আমরা বলতে পারি কি এটা সমান কি হতো? 92 গ্রাম সোডিয়াম সমান, এখানে 1 মোল অক্সিজেন মানে কত গ্রাম? 32 গ্রাম। এখানে 1 দিয়ে গুণ দিব কেন ভাইয়া? এখানে অক্সিজেন আছে একটা, 32 গ্রাম, এটা লিখতে পারবো 32 গ্রাম। এটা কি লিখতে পারি বলো তো? মানে আমি যদি গ্রামে প্রকাশ করি আমরা মোল সমান লিখতে পারি যে 4 মোল সোডিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে। কে বলতেছে না ভাই আমি গ্রামে লিখবো? হ্যাঁ লিখতে পারো। তুমি দেখবা কি একটা সোডিয়ামের ভর হলো 23 গ্রাম, এখানে সোডিয়াম আছে 4টা, এজন্য 4 দ্বারা গুণ দিলাম, তাহলে 4 গুণ 23 মানে 92 গ্রাম। আর 1 মোল অক্সিজেন মানে কি? 32, যেহেতু একটা মোল আছে এজন্য 1 দিয়ে গুণ দিলাম, তো 32 কে 32 গ্রাম। এখন বলতে পারি 32 গ্রাম সোডিয়াম, সরি 92 গ্রাম সোডিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের কত গ্রাম উৎপন্ন করে দেখি আমরা। 2 ইনটু সোডিয়াম কত? 23 গুণ 2, দুইটা আছে, আর অক্সিজেন হলো 16, গুণ করলে কত হয় দেখো তো একটু। আমরা হিসাব করি 23 গুণ 2 46, 23 গুণ 2 আবার যোগ কত কত 16, 62 গুণ 2 124, 124 গ্রাম সোডিয়াম অক্সাইড। ঠিক আছে, আমরা যদি গ্রামে প্রকাশ করি এটা কি কিভাবে লিখতে পারি দেখো, ভালো করে বুঝো কিন্তু। তুমি যদি এই সমীকরণটা বুঝতে পারো, এরপরে যে আমরা লিমিটিং বিক্রিয়া করবো, আরো যে কত মেথড আছে না, যে কি পরিমাণ লবণ টবণ পাওয়া যাবে, আমি বোর্ড প্রশ্ন সলভ করে দেখাই দিব, জাস্ট খালি এটুকু বুঝো কেমনে আসে। এখন আমি বলতে পারি কি, যদি গ্রামে বলে কেউ, মনে করো তোমার একটা বন্ধু, সে বলবে না আমি মোলে বলবো, তো তোমার বন্ধুর মধ্যে আরেকজনের মতভেদ থাকবে স্বাভাবিক, ও বলবে না আমি গ্রামে বলবো, তো ওরটা রাইট তোমারটা রাইট, কেমনে রাইট দেখো। তখন বলতে হবে 32 গ্রাম সোডিয়াম, সরি 92 গ্রাম সোডিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 124 গ্রাম সোডিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। তোমার বন্ধুটা রাইট, তোমার আরেক বন্ধু যদি মোলে বলে তোমার বন্ধুটা রাইট। আবার তোমার আরেক বন্ধু আছে খুব গাড়তেরা, ও বলে না আমি এটা বলবো, মনে করো এই মোলে বলবো, মোলে। তো আমরা জানি 1 মোল সমান কি? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি। তাহলে এখানে কয় মোল দেওয়া আছে? সোডিয়ামের 1 মোল সমান, তো এটা লিখতে পারি এখানে 1 মোল কি আছে না ভাইয়া? 4 মোল আছে, 4 দ্বারা গুণ করতে হবে। এতটি অণু বা পরমাণু, এখানে যেহেতু পরমাণু আছে পরমাণু লিখবো। এটা কি লিখবো? এটা লিখবো কি 1 ইনটু, যেহেতু একটা অক্সিজেন আছে একটা গুণ দিব, 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি। এদিকে দেখলাম, আর এদিকে কয় মোল আছে? 2 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি। আমরা অণুতে হিসাব করলাম, অণুই বললাম আপাতত। তার মানে কি বলতে পারি না, কেউ যদি মোলে বলে বলতে হবে যে 4 ইনটু এত সংখ্যা গুণ দিলে এতটি সোডিয়াম পরমাণুর সাথে এতটি অক্সিজেন অণু বিক্রিয়া করে এতটি অণু উৎপন্ন করে, এতটি অণু উৎপন্ন করে। এটাও সত্য, এটাও কি সত্য। জাস্ট খালি যে আমরা জানি 1 মোল সোডিয়াম মানে কি 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি। এখানে 4 মোল আছে, 4 দ্বারা গুণ দিলাম, মানে 1 দ্বারা গুণ দিলাম কেন? এখানে অক্সিজেন আছে একটা, এখানে 2 দ্বারা গুণ দিলাম কেন? এখানে 2 মোল আছে এজন্য 2 দ্বারা গুণ দিলাম। তো তোমার কোন একটা বন্ধু যদি বলে যে মোলে বলতে চায়, তখন এভাবে বলতে পারবে যে এত মোল সোডিয়াম এত মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এত, সরি মোলে না, ভুল বললাম। যদি অ্যাভোগাড্রো সংখ্যা বলতে চায়, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, হ্যাঁ অ্যাভোগাড্রো সংখ্যা যদি বলতে চায়, তাহলে এভাবে বলতে পারবে যে এতটি অণু এতটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এতটি অণু সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে। ওকে, আবার যদি আয়তনে কেউ বলে, আয়তনে আরেকটা বাহির হয়েছে না, আমরা কিন্তু এই 4 ভাবে বলতে পারি, মোল, গ্রাম, তারপরে অ্যাভোগাড্রো সংখ্যায়, এবার বলতে পারি আয়তন, যদি এটা মোলও বলা যায়, এটা মোলও বলতে পারি আমরা।
একই জিনিস। আয়তন, আয়তনে বললে কি বলবো, তো 1 মোল সোডিয়ামের আয়তন হলো 22.4 লিটার। বাট আমার মোল কয়টা আছে সোডিয়াম? 4টা, তাহলে 4 দিয়ে গুণ দিয়ে দিব, আমরা এত লিটার। 1 মোল অক্সিজেন মানে 22.4 লিটার। বাট এখানে অক্সিজেন আছে কয় মোল? 1 মোল, দিলাম 1 দিয়ে গুণ লিটার। এখানে কয় মোল পাইলা? 2 ইনটু 22.4 লিটার। কেউ বললো তোমার আরেকটা বন্ধু, মনে করো বললো কি, আরেকটা বন্ধুর নাম মনে করো সাইব। সাইবে বললো কি যে স্যার আমি এভাবে বলবো যে 4 ইনটু 4 22.4 লিটার, তাহলে গুণ দিলে কত হয়? কথা কথা মনে করো এখানে 66 হইলো, বলো 66 লিটার সোডিয়াম, এখানে মনে করো 22.4 লিটার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 44 দশমিক সামথিং, 44 লিটার সোডিয়াম অক্সাইড পাওয়া গেল। তারটাও রাইট। তুমি এইটা সমান এবার বলতে পারো, মোলে বলতে পারো, গ্রামে বলতে পারো, অ্যাভোগাড্রো সংখ্যায় মানে অণুতে বলতে পারো, আবার কেউ আয়তন বলতে গেলে আয়তনও বলতে পারবে। সবগুলাই কিন্তু রাইট। তোমার 4 বন্ধু 4 ভাবে বললো, ঠিক আছে? মনে করো এটা কি, এটা রাইট, এটা রাইট, এটা রাইট, এটা রাইট। এখন অনেকেই এবার বলতে পারে, জানো এটা সত্য। তুমি যে বলো না স্যার, আমি বলবো 4 মোল সোডিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে, সেটা সত্য, এটাও রাইট। লিখতে পারবা কিন্তু সব সমান। আমি বলতে পারি 4 মোল সোডিয়াম 22.4 লিটার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 124 গ্রাম সোডিয়াম অক্সাইড পাওয়া গেল, এমনি বলতে পারবা। তার মানে কি, এইদিকে সমান, এগুলো সব সমান, এগুলো সব সমান, তুমি যে কের সাথে যে কেউ সম্পর্কিত লিখতে পারো। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে এইটা ইকুয়েশন থেকে কোন জায়গাতে কি লেখা যায়। যদি এখন হিজিবিজি হয়ে গেছে, কিন্তু লেখার সময় আমি চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস বোঝানোর জন্য। এখন আমরা এগুলো দিয়ে একটু ম্যাথ করলে তুমি আরো একবারে কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ভাই সব আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকেন। এমন একটা ম্যাথ করলে আমি আপনাদেরকে জিনিসটা একেবারে প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি। তো সবাই আশা করি উপকৃত হবেন, ঠিক আছে? একটা ম্যাথ করলাম, ম্যাথ করে তোমাকে বুঝাই দিব। 1 মোল ধরো 4 মোল, 4 মোল সোডিয়াম, এই ইকুয়েশনটা নিলাম, আগে যে সমীকরণটা লিখছিলাম ওইটাই নিব। 22 সোডিয়াম 22.4, 4 লিটার অক্সিজেন এর সাথে, ঠিক আছে, এর সাথে 4 মোল সোডিয়ামের সাথে 22.4 লিটার অক্সিজেন, লিটার লিখি নাই, লিটার অক্সিজেন বিক্রিয়া করে, বিক্রিয়া করে 2 মোল, 2 মোল সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড পাওয়া যায়, পাওয়া যায়, ঠিক আছে? সরি, ওটা তো আমি এমনি বলছিলাম, এই প্রশ্ন লিখি নাই, কি লিখলাম রে, এটা তো মুখে মুখে বলে দিছি। ধরা বললাম 20 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড তৈরিতে, তৈরিতে কত মোল অক্সিজেন লাগবে, কত মোল অক্সিজেন লাগবে, ঠিক আছে? 20 গ্রাম সোডিয়াম অক্সাইড তৈরিতে কত মোল অক্সিজেন লাগবে। তো প্রশ্নটা ভালো করে বুঝো, ঠিক আছে? সব ঠিকঠাক দেখা যাচ্ছে। 20 গ্রাম সোডিয়াম অক্সাইড তৈরিতে কত মোল অক্সিজেন লাগবে, তো এরকম তৈরিতে বলছে, এরকম যখন দিবে তখন তোমাকে বিক্রিয়াটা লিখতে হবে। তো তুমি কি করবা, যে সোডিয়াম অক্সাইড কেমনে পাওয়া যায়, এখানে সোডিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কিন্তু সোডিয়াম অক্সাইড পাওয়া গেছে, তাই না? তো আমি দিব যে সোডিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড পাওয়া গেছে। এখন তুমি সমাধান করবা, ঠিক আছে? সমাধান তো একটু আগে দেখাইছিলাম, এখানে একটা আছে, এদিকে আছে 2টা, তাহলে এখানে ব্যালেন্স সব সময় সামনে বসায় করতে হবে, ঠিক আছে? একটা কি বলবো, যৌগের সামনে সংখ্যা বসায় সমাধান করতে হবে, কখনো এখানে বসানো যাবে না, ঠিক আছে? তো 2টা অক্সিজেন হয়ে গেছে, তো সোডিয়াম কটা, 2 দুগুণে 4, হ্যাঁ এটার আগে 4 দিলেই
সমতা হয়ে গেল। এখন দেখো এইদিকে যতটা সোডিয়াম আর অক্সিজেন আছে, এই তীর চিহ্নের অন্যদিকেও কিন্তু ততটাই আছে। তো কেউ সমান দিতে পারো, এখানে একই একই জিনিস, কোনো প্যারা নাই। এখন আমার কি দেওয়া আছে ভাই, দেখো তো এখানে গ্রাম দেওয়া আছে আর এখানে দেওয়া আছে মোল। তাহলে গ্রামের সাথে মোলের সম্পর্ক আমি একটু আগে দেখাইছিলাম যে এখান থেকে কি কি লেখা যায়, মোল লেখা যায়, গ্রাম লেখা যায়, তারপরে ওই যে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে লেখা যায়, আয়তন দিয়ে লেখা যায়, সবগুলাই সত্য। এখন আমি লিখবো যে সোডিয়ামের কত গ্রাম পাইছিলাম আমরা, সোডিয়াম কত জানি গুণ দিলে কত হয়, সোডিয়াম অক্সাইড পাবো। তাহলে সোডিয়াম অক্সাইড পাইছিলাম 124 গ্রাম পাইছিলাম না। এটা যদি আমি গ্রামে নেই, এই যে এটার গ্রামে নিলাম আর কি, মনে করো সোডিয়াম হলেও আছে কতটা, দুইটা আছে, 23 গুণ 240 প্লাস অক্সিজেনের 16 যোগ দিয়ে তারপর দুইটা গুণ দিলে 124 গ্রাম পাবো। তো 124 গ্রাম সোডিয়াম অক্সাইড তৈরিতে কত মোল অক্সিজেন লাগবে, ভালো করে বুঝবা। এখন যে জিনিসটা আমরা বার করব এটা সবসময় ডান দিক, এটা কি ডান দিক, এদিক থেকে বাম দিক না ডান দিকে দেখায়, দিকে বললে না বাম দিক হয় না, ও তাহলে বাম দিকে রাখবা, ঠিক আছে। সবসময় যে জিনিসটা বার করবো যায় ওই দিকে রাখবা, এইদিকে, ঠিক আছে। মনে করো আমি 124 গ্রাম কি উৎপন্ন করছি, সোডিয়াম অক্সাইড তৈরিতে কত মোল অক্সিজেন লাগবে, যার মান বের করবো তারা সবসময় ওইদিকে রাখবো। তো আমরা বলবো যে 124 গ্রাম সোডিয়াম অক্সাইড তৈরিতে অক্সিজেন প্রয়োজন কত গ্রাম, তৈরিতে দরকার 1 মোল অক্সিজেন। কেমনে বুঝলাম দেখো তো, এটা কয় মোল, এখানে আছে 1 মোল, এটা কয় মোল, এটা আছে 4 মোল। তো যেহেতু আমার বলছে কি গ্রামের সাথে মোল নিতে হবে, তাহলে আমি কি এখানে এদিকে নিব গ্রাম আর এদিকে নিব মোল, বলছিলাম না সব সমান লেখা যাবে। আসতেছে, হ্যাঁ আসতেছে। তো গ্রাম থেকে মোলের সাথে সম্পর্ক লিখতে হবে, হ্যাঁ লিখতে পারবা, সমস্যা নাই। গ্রামের সাথে আয়তন লিখতে পারবা, গ্রামের সাথে ওই যে অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া লিখতে পারবা, সবগুলাই সত্য। দেখতে হবে যে প্রশ্নের মধ্যে যে অনুযায়ী মান চাইছে ওই অনুযায়ী সাজাই লিখতে হবে। তো যেহেতু আমি 124 গ্রাম সোডিয়াম অক্সাইড তৈরি করব, এজন্য আমার কয় মোল লাগে, অবশ্যই সমতা করতে হবে, 1 মোল অক্সিজেন লাগে, মানে 124 গ্রাম সোডিয়াম অক্সাইড তৈরিতে 1 মোল অক্সিজেন লাগে। এখন লিখবো যে 1 গ্রাম তৈরিতে কত লাগে, 1 গ্রাম তৈরিতে লাগে বা দরকার 124 যাবে নিচে আর এটা উপরে। এখন আমার প্রশ্নের মধ্যে কত গ্রাম দেওয়া আছে, 20 গ্রাম, তাহলে 20 গ্রাম সোডিয়াম অক্সাইড তৈরিতে অক্সিজেন লাগবে, 124 উপরে গেল আর উপরে থাকলো 20 গ্রাম অক্সিজেন। আশা করি বুঝাইতে পারছি, যে জিনিসটা বার করব, যার সংখ্যা বার করবো তারা সবসময় এদিকে রাখবো, অন্যদিকে, বুঝছো, আর যার মান দেওয়া থাকবে তারা সবসময় এদিকে রাখবো। তো আশা করি বুঝতে পারছো, 124 গ্রাম সোডিয়াম অক্সাইড তৈরি করতে দরকার এত মোল অক্সিজেন। আমি বলছিলাম গ্রামের সাথে অবশ্যই মোল লিখতে পারবা, অনেকে বলতে পারো এদিকে আছে গ্রাম এদিকে আছে মোল, আমি কি বললি না আপনারে যে গ্রাম মোল অণু তুমি তোমার সুবিধা মতো যে কোনো কিছু তো লিখতে পারবা, এই সুযোগটা বা এই তোমার কি বলবো অপরচুনিটি তোমাকে কেমিস্ট্রি দিয়ে দিছে, বুঝছো। তো আশা করি এটা ভাগ করলে আনসার কত আসে এটা তোমরা বের করে নিও, আমি দেখালাম না, এটাই আনসার, এতটি মানে এত মোল অক্সিজেন লাগবে। ওকে, তো আশা করি এই ধরনের ম্যাথ আসলে পারবা না। ওকে, এখন আমরা পড়ব সবচেয়ে যে টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকটা এখন আমরা দেখব, ঠিক আছে। সবাই কি রেডি? আমরা এখন সেই টপিকটা দেখব, লিমিটিং রিএজেন্ট। শুনলো না নাম, সবাই শুনছো, লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ক। এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই, ইনশাআল্লাহ পাবা পরীক্ষায়। তো এই টপিকটা একেবারে সহজ, তো তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবা যে ভাইয়া কিভাবে বোঝাচ্ছে, সেই অনুযায়ী একটু মনোযোগ দিলেই তোমাদের কোনো ব্যাপারই না এগুলো বোঝা। ওকে, একটা বিক্রিয়া নিলাম আমি তোমাদের বইয়ের দিয়ে দিলাম, সহজ একটা বিক্রিয়া, হাইড্রোজেনের সাথে ক্লোরিন অণু বিক্রিয়া করাবা, পাইলা তুমি HCl, ঠিক আছে। তো এটাকে যদি আমি গ্রামে নেই, তুমি মৌল লিখতে পারো, অণুতে লিখতে পারো, আয়তন লিখতে পারো, তবে সাধারণত আমরা গ্রামেই লিখি, হ্যাঁ।
কত 2 গ্রাম। একটা হাইড্রোজেনের ভর কত 1 গ্রাম, তো দুইটা হাইড্রোজেনের ভর কত হবে 2 গ্রাম। ক্লোরিনের কত, একটা ক্লোরিনের ভর হলো 35.5, তো দুইটার কত হবে, দুইটা গুণ দিলে 71 গ্রাম। ঠিক আছে, এগুলো আমরা আশা করি সবাই জানি 71 গ্রাম, এগুলো পারিও আমরা। তবে এতটুকু বড় হইছো যে এতটুকু বুঝার। এখন এই বিক্রিয়া কিন্তু সমতা করা হয় নাই, মনে রাখবা তুমি লিমিটিং রিয়েজেন্ট মানে লিমিটিং বিক্রিয়া করবা কিংবা কি বার করবা, মানে এক কথায় রসায়নে যদি তুমি ষষ্ঠ অধ্যায়ের ম্যাথ যখন করবা না, রাসায়নিক সমীকরণ তুমি এখানে অণু পরমাণু সংখ্যা বার করো, অবশ্যই বিক্রিয়ার সমতাকরণ করতে হবে। সমতাকরণ না করলে ম্যাথ ভুল হবে, আনসার বের হবে কিন্তু ম্যাথ ভুল হবে। প্রসিডিউর ঠিক থাকবে কিন্তু আনসারটা ভুল আসবে। তো এখানে আছে ক্লোরিন আছে তোমার দুইটা, এখানে আছে একটা, এখানে আছে হাইড্রোজেন দুইটা, এখানে আছে একটা, তাহলে সমতাকরণ কি আছে না নাই করে নিতে হবে। তো দুই বসাই দিলে হয়ে যাইতেছে, দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন, দুইটা ক্লোরিন দুইটা ক্লোরিন, সমতা সবসময় সামনে বসাই করতে হবে। ঠিক আছে, তো আশা করি এখন আমরা এইটার থেকে এটা বুঝলাম। এখন আমরা যখন লিমিটিং বিক্রিয়ক বার করব, নামের মধ্যে আছে লিমিটিং বিক্রিয়ক, এখানে কি উৎপাদের কোনো কাজ আছে ভাইয়া? তার মানে উৎপাদ নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। ভালো করে মনোযোগ দিবা, অনেকে কিন্তু বুঝে না, অনেকেই বুঝে না, সে উৎপাদের এইভাবে লেখে কনফিউজ হয়ে যায়, কোন সময় উৎপাদে লিখবো সামনে দেখাবো, একটু ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো, বুঝছো? কি বললাম, আমরা লিমিটিং বিক্রিয়ক পড়তেছি। বিক্রিয়ক মানে কি, তীর চিহ্নের ওই দিকে যারা থাকে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। তো উৎপাদ নিয়ে আমি কেন মাথা কামাবো, অবশ্যই না। তাইলে এখন আমরা হাইড্রোজেন আর ক্লোরিন এই দুইটা জিনিস নিয়ে কাজ করলে বুঝে যাবো যে লিমিটিং বিক্রিয়ক কে। এখন আমি একটা মেথ দ্বারা তোমাকে বুঝাই দিচ্ছি। লিমিটিং বিক্রিয়ক বলতে বোঝায় ভাইয়া, মনে করো আমি তোমারে কি দিলাম 5 গ্রাম হাইড্রোজেন নিছি আর এখানে নিছি 71 গ্রাম ক্লোরিন। এখন এইটার 2 গ্রামের সাথে এটার 71 গ্রাম বিক্রিয়া করে। তুমি বলতে পারো, দেখে তো বলতে পারো না আচ্ছা যে এখানে আছে 71 গ্রাম, এটা আছে 2 গ্রাম, তো এটা অবশ্যই এটা আগে শেষ হয়ে যাবে, এভাবে দেখে বলা যাবে না, এভাবে আসলে আইডেন্টিফাই করা যাবে না। আমরা ক্যালকুলেশন করে দেখবো যে কে লিমিটিং বিক্রিয়ক। তবে বলা যায় তো যদি দুইজনেরই পরিমাণটা সেম দিয়ে থাকতো, তখন একটা মেয়ে দেখাবো না, এমসিকিউতে অনেক সময় আসতে পারে যে আমি বিক্রিয়া দেখে বলে দিব, মানে মান দেখে বলে দিব যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, এটা পরে আসতেছি। ঠিক আছে, তবে এক্ষেত্রে এরকম হয় যার ভর বেশি থাকে সেই আসলে সাধারণত লিমিটিং বিক্রিয়ক হয়ে থাকে। তো এটা লেখার আগে আমি একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করি। মনে করো লিমিটিং বিক্রিয়কের উপরই তোমার উৎপাদ নির্ভর করে। কেন ভাইয়া? তুমি একটা নিলে 10 গ্রাম আর একটা নিলে 5 গ্রাম, তো তোমার এই 5 গ্রামটা যতক্ষণ পর্যন্ত বিক্রিয়া করবে ততক্ষণ পর্যন্ত তুমি উৎপাদ পাবা, নাকি তুমি 10 গ্রামের জন্য অপেক্ষা করবা? না রে ভাই, একটা জিনিস নিলা 5 গ্রাম আর একটা ধরো একটা নিলাম চিনি আর একটা নিলা তোমার মনে করো মধু, কথা, তো চিনি 5 গ্রাম নিছো আর মধু নিছো 10 গ্রাম, তো চিনির সাথে তুমি যখন মধু মিশাবা ওই চিনির 5 গ্রাম যতক্ষণ পর্যন্ত মিশানো যাবে ততক্ষণ পর্যন্ত তুমি উৎপাদ পাবা, এরপরে আর কোনো উৎপাদ পাবা না। তার মানে লিমিটিং বিক্রিয়ক যতক্ষণ পর্যন্ত বিক্রিয়ায় উপস্থিত থাকবে, মানে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি উৎপাদ পাবা। লিমিটিং বিক্রিয়ক মানে যে জিনিসটা মনে করো কি বলবো, যতক্ষণ পর্যন্ত লিমিটিং বিক্রিয়ক মানে একটা বিক্রিয়ক শেষ না হয়েছে টোটালি ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলতে থাকবে। যে কোনো একটা শেষ হয়ে গেছে মানে কি ওই বিক্রিয়া স্টপ। তো অনেক সময় কি হয়ে যায় দুইজনই শেষ হয়ে যায়, তাহলে এখানে ওই বিক্রিয়া কোনো লিমিটিং বিক্রিয়ক নাই। ঠিক আছে, যদি যে কোনো একজন শেষ হয়ে যায় ওই যে শেষ হয়েছে তার উপরই কিন্তু উৎপাদটা নির্ভর করবে, কারণ সে যতক্ষণ পর্যন্ত বিক্রিয়া করতেছে ততক্ষণ পর্যন্ত তুমি উৎপাদ পাবা। ওই যে মাত্র শেষ হইলো ওই মাত্র বিক্রিয়া স্টপ হইলো, এজন্যই বিক্রিয়া কিন্তু নির্ভর করে লিমিটিং বিক্রিয়কের উপর। বুঝছো? তো ম্যাথ করার মাধ্যমে কনসেপ্টটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করবো। একটা ম্যাথ দেই, এইটাই দিলাম, মনে করো একটু এই বিক্রিয়া দিয়ে দেখাই দিলাম। দেখো আমি দিলাম 2 গ্রাম, মনে করো 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম
কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকবে, কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে। তো এই ধরনের বিক্রিয়া যখন বলবে, তোমরা সবসময় ডিরেক্ট বলবে না লিমিটিং বিক্রিয়ক বের করো। এভাবে যদি বলে যে কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকবে, তখন তোমার বুঝে নিতে হবে যে আসলে লিমিটিং বিক্রিয়ক বের করতে বলছে। কারণ তুমি লিমিটিং বিক্রিয়কের মাধ্যমে আসলে আমরা বুঝতে পারবো যে কোনটা অবশিষ্ট থাকবে, কোনটা শেষ হয়ে যাবে। যেটা শেষ হয়ে যাবে তাহলে এটা কি, এটা লিমিটিং বিক্রিয়ক, আর যেটা শেষ হবে না এটা তো অবশিষ্ট থাকবে। ক্যালকুলেশন করে আমরা এখন বের করব। তো আমরা যদি হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করব, কি পরিমাণ অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তো বিক্রিয়া করে আমি হাইড্রোজেনের সাথে, এটা কিন্তু সলিউশন, হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করালাম, কি পাইবো আমরা, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl। তো এখন সমাধা করব, দুইটা দুইটা আছে, দুই দিলেই মিলে যায়, ঠিক আছে। এটা মানে কি কত গ্রাম, 2 গ্রাম, এটা কত 71 গ্রাম। এটা নিয়ে আমরা কাজ করব না, কারণ কি উৎপাদ নিয়ে আমাদের কোনো প্যারা নাই, পড়তেছি আমরা লিমিটিং বিক্রিয়ক। কোন সময় লাগবে সামনে একটা ম্যাথ করে দেখাবো, ওকে। তাহলে 2 গ্রামের সাথে 71 গ্রাম বিক্রিয়া করে, তাই না। তো আমি দুইভাবে দেখাবো, এটা দুইভাবেই করা সম্ভব। আমি বললাম ধরো 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে, ও আরেকটা কথা, এখানে দেখো কিন্তু বরটা সেম পরিমাণ দেওয়া আছে। এভাবে যদি কোনো সময় উভয়ের সেম পরিমাণ দেয়া থাকে, প্রদত্ত যে মানে যত গ্রামের সাথে কত গ্রাম বিক্রিয়া করবে, তারা যদি বলে দেয় প্রশ্নের মধ্যে, তখন তুমি দেখবা যে যার বর বেশি সেই লিমিটিং বিক্রিয়ক। কেমন লাগে না বিষয়টা, যে বেশি সে কেমনে লিমিটিং বিক্রিয়ক হয়, কথা বুঝো। কিন্তু সে তো শেষ হবে না, তুমি আপাত দৃষ্টিতে এখানে দেখবা না, তুমি দেখতে হবে এখানে। আর এখানে কম বেশিতে তুমি আসলে আইডেন্টিফাই করতে পারবে না, তখন তোমার ক্যালকুলেশন করতে হবে। আর তুমি যদি তোমার প্রশ্নের মধ্যে বরটা সমান পরিমাণে দেওয়া থাকে, তাহলে শর্টকাট হলো যার বর বেশি সে হলো লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। আমি কিন্তু শর্টকাটটা বলে দিলাম, এখন আমরা ম্যাথ করে দেখি আসলে কি সে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা করে দেখলাম। তো 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 1 গ্রামের সাথে, সরি 71 গ্রাম ক্লোরিনের সাথে। তো 1 গ্রাম বিক্রিয়া করে 2 নিচে যাবে, 71 উপরে থাকবে, দিলাম। তো প্রশ্নের মধ্যে কত গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে, 2 গ্রাম। তো 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, তো 2 এটা নিচে আছে, আর এদিকে হলো 71 গুণ 2 গ্রাম ক্লোরিনের সাথে। তো 2 2 কাটা, তাহলে 71 গ্রাম, 71 গ্রাম ক্লোরিন। মানে 2 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করার জন্য লাগবে 71 গ্রাম ক্লোরিন। আচ্ছা আসতেছি, এখন আমি যদি উল্টা করে লিখি, আমি বললাম 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 1 গ্রাম বিক্রিয়া করে কত, 71/2। তো ক্লোরিনের পরিমাণ কত গ্রাম দেয়া আছে, 2 গ্রাম। এটা করতে বললাম ভাইয়া, দেখো যে 71 গ্রাম বিক্রিয়া করে 2 গ্রামের সাথে, যে 71 গ্রাম বিক্রিয়া করে 2 গ্রামের সাথে 1 গ্রামে করে, আর এই যে এই ক্লোরিনের কত দেওয়া আছে, কত 2 গ্রাম, এই 2 গ্রাম 2 গ্রাম করে, আমি একটু শর্টকাট লিখলাম এদিকে, 2 গ্রাম করে 2 71 উপরে হবে 2 গুণ 2 গ্রাম। ক্যালকুলেশনটা করি আমরা, 71 2 গুণ 2, 2 গুণ 2 ভাগ 71, 0.0638 গ্রাম। কথা বুঝো কিন্তু, এটা একটা আনসার আসছে, এটা একটা আনসার আসছে। গ্রাম হাইড্রোজেনের সাথে, গ্রাম হাইড্রোজেনের সাথে, দুইটাই কিন্তু রাইট, তুমি যদি বুঝতে পারো, ঠিক আছে। তুমি ধরতে পারতে হবে, বুঝো ভাইয়া। তোমার 2 গ্রাম তুমি যদি এমনি লিখো, এটা রাইট, এটা রাইট, ঠিক আছে। এখন ব্যাখ্যাটা কিভাবে দিতে হবে, তোমার 2 গ্রামের সাথে 71 গ্রাম বিক্রিয়া করে তুমি বিক্রিয়া থেকে বলতে পারতেছো, তারপরে 1 গ্রাম, তারপর এই 2 গ্রাম কোত্থেকে আসলো, এই যে 2 গ্রাম, এই 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম 71 গ্রাম ক্লোরিনের সাথে।
এখন কথা হইলো ভাইয়া, তোমার 2 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য লাগবে 71 গ্রাম। লাগবে কত গ্রাম ভাইয়া? 71 গ্রাম। কিন্তু তোমার বিক্রিয়া দেওয়া আছে কত গ্রাম? 2 গ্রাম। তোমার 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য ক্লোরিনের লাগবে 71 গ্রাম। লাগবে কত গ্রাম? আমি যে ক্যালকুলেশন করে বার করে দেখলাম আমার লাগবে 71 গ্রাম, কিন্তু আমাকে বিক্রিয়া দিয়ে দেওয়া হয়েছে 2 গ্রাম। কথা ক্লিয়ার? মানে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, যদি এই 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য ক্লোরিন লাগবে 71 গ্রাম, কিন্তু ভাইয়া দেওয়া আছে 2 গ্রাম। হইলো? তার মানে আগে শেষ হবে কেটা? মাত্র 2 গ্রাম দিছে। লাগবে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য 71 গ্রাম ক্লোরিন, বাট আমার বিক্রিয়া দেওয়া আছে মাত্র 2 গ্রাম। তাহলে আরো কত গ্রাম ঘাটতি আছে? আরো আছে আমার 69 গ্রাম ঘাটতি আছে। 69 গ্রাম ঘাটতি আছে। তাহলে লিমিটিং বিক্রিয়ক কেডা? অবশ্যই ক্লোরিন। ক্লোরিন, এই যে 2 গ্রামের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করার জন্য আমি ক্যালকুলেশন করে দেখলাম 71 গ্রাম ক্লোরিন লাগবে, কিন্তু আমার বিক্রিয়া দেওয়া আছে কত গ্রাম ভাইয়া? 2 গ্রাম। তাহলে আরো 69 গ্রামের ঘাটতি আছে। তার মানে কি শেষ হয়ে যাবে। তাহলে লিমিটিং বিক্রিয়ক কেডা? এই ওই যে শর্টকাট বলছিলাম না, যদি বর পরিমাণ সেম দেওয়া থাকে তাহলে যার বর বেশি সে লিমিটিং বিক্রিয়ক। এটা ব্যাখ্যাটা বলতেছি, ব্যাখ্যা তো বললাম, কেমনে লাস্টে আনসার লিখবো সেটাও দেখাই দিব। কারণ কেউ যদি এইভাবে লিখে যে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 1 গ্রাম করে, আর 2 গ্রাম, এই 2 গ্রাম কোথা থেকে আসলো? এই যে 2 গ্রাম। তো 2 গ্রাম বিক্রিয়া করে 0.05638 গ্রাম হাইড্রোজেনের সাথে। তুমি দেখো ভাইয়া ভালো করে বুঝো, কিন্তু এই দুইটা জিনিসই রাইট, এটাও রাইট এটাও রাইট। তুমি জাস্ট খালি লিখতে হবে কিভাবে, এটা লিখলে কিভাবে লিখবা আর এটা লিখে কিভাবে লিখবা আমি দুইটাই দেখাই দিচ্ছি। তোমার 2 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন মাত্র 0.0538 গ্রাম। কয় গ্রাম ভাইয়া? 0.05638 গ্রাম লাগবে। মানে 2 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করার জন্য হাইড্রোজেন প্রয়োজন 0.05638 গ্রাম, কিন্তু বিক্রিয়া দেওয়া আছে কত গ্রাম? 2 গ্রাম। ভাই দেখো ভালো করে, 0.05 বিক্রিয়া দেওয়া আছে কত? 2 গ্রাম। কোনটা বড়? এটা বড় নাকি এটা বড়? অবশ্যই এটা বড়, 2 গ্রাম বড়। তাইলে 2 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করার জন্য লাগবে আমার হাইড্রোজেন এত, কিন্তু বিক্রিয়া দেওয়া আছে কত? 2 গ্রাম। অনেক বেশি দেওয়া আছে। তাইলে অবশিষ্ট থাকবে কে? অবশ্যই হাইড্রোজেন অবশিষ্ট থাকবে। কতটুকু থাকবে? আমি লিখলাম যে হাইড্রোজেন অবশিষ্ট থাকবে। মুখে কিন্তু বলতে হবে যে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য হাইড্রোজেনের প্রয়োজন 0.05638 গ্রাম, কিন্তু বিক্রিয়া দেওয়া আছে 2 গ্রাম। তাহলে অবশিষ্ট হাইড্রোজেন থাকবে কত? 2। সেই 2 গ্রাম থেকে বাদ যাবে কতটুকু? 2 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে শুধু 8টুক হাইড্রোজেন। তাহলে 8টুক হাইড্রোজেন বাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে 0.05638 গ্রাম যদি বাদ দিলে যেটা আছে এতটুকু হাইড্রোজেন থাকবে। এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম হাইড্রোজেন আরো থাকবে। বুঝছো? আর তুমি যদি এইটা বলো তখন কেমনে বলবা? দেখাই দিচ্ছি। আমি আশা করি যেগুলো মুখে বলতেছি তোমরা বুঝতে পারতেছো। তখন আমি কিভাবে বলবো? ব্যাখ্যাটা বলবো যে ভাইয়া 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, লিটারেচার গুলো লিখে দিতেছি, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য ক্লোরিন প্রয়োজন কত গ্রাম? 71 গ্রাম। কিন্তু প্রদত্ত বিক্রিয়ায় দেওয়া আছে মাত্র 2 গ্রাম, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই ক্লোরিন বিক্রিয়া করে নিঃশেষ হয়ে যাবে। অতএব ক্লোরিন হলো লিমিটিং
বিক্রিয়ক। আর অবশিষ্টকে থাকবে, অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে হাইড্রোজেন। ঠিক আছে, দুইটাই কিন্তু রাইট। এটাও রাইট, আবার আমি যে এখানে ক্যালকুলেশন করে দেখাইছিলাম ওইটাও রাইট। এক্ষেত্রে আসলে হাইড্রোজেন কতটুকু অবশিষ্ট থাকবে এটা দেখানো মানে ক্যালকুলেশন করে বার করা যায় না আর কি। তুমি এভাবে লিখে দিলেই স্যারে বুঝে যাবে, তুমি ফুল মার্ক পাবা। বুঝছো? তো এইভাবে দুইভাবে করা যায়। এখন আমরা একটা বোর্ড কোয়েশ্চন সলভ করে কি করবো ভাইয়া, দেখাই দিব যে লিমিটিং বিক্রিয়ক আরো কিভাবে বের করা যায়। ওকে, যদি কেউ তাও একটু না বুঝে থাকো তাহলে এই এক্সাম্পলটা দেখলে আশা করি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়া। এখান থেকে তো প্রশ্ন আসবে, হ্যাঁ, সো মনোযোগ দিয়ে সবাই। সবাই কি আসলে মনোযোগ আসেনি তোমাদের? এখন ধরো আমি একটা তোমাদের দিলাম, একটা পাত্র দিলাম, মনে করো এরকম। অত ভালো চিত্র আঁকাই দেয় না, তোমরা হাসি টাসি দিও না রে ভাই। এত ভালো চিত্র আমি আঁকাই পারি না, ঠিক আছে? কোনোরকম বুঝলে হইবা তোমরা, হ্যাঁ। দেখা যায় কি চিত্রগুলা? যে দেখা যায়, হ্যাঁ। দেখো, এখন আমি মনে করো এটা আমাদের 7.3 গ্রাম কি নিলাম, HCl নিলাম। তারপর 200 ml HCl 7.3 গ্রাম, এটার মধ্যে দেওয়া আছে ডাটা। আর আরেকটাতে দেওয়া আছে এরকম 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর 100 ml। এই যে তুমি কিন্তু এখানে দেখিয়ে বলতে পারবে না কোনটা লিমিটিং বিক্রিয়ক, কারণ এখানে যে বর্ডটা দেওয়া আছে এটা দেওয়া আছে 7.3, এটা দেওয়া আছে 8 গ্রাম। যদি এটা 8 হইতো তাহলে আমি বলতে পারতাম যে মানে এগুলোর আণবিক ভর বিক্রিয়া যখন করাবো তখন দেখে বলতাম যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। তো এটা দেওয়া আছে, দিয়া বলছে যে মনে করো গ দাগে বলছে, গ দাগে আসছে দ্রবণ, এই দ্রবণ দুইটাকে মনে করো এ আর হলো বি, এ ও বি কে মিশালে কোনো লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে কি? কোনো লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে কি? পাওয়া যাবে কি? আমরা দেখবো যে পাওয়া যায় কিনা। আমি যদি এ আর বি কে মিক্স করি তাহলে কি হবে? বিক্রিয়া হবে। তো কেমনে বিক্রিয়া হবে দেখি আমরা সলিউশন এখান থেকে লিখবো, ঠিক আছে? তো আমি এ নিলাম, এ এর মধ্যে আছে কি? এর মধ্যে আছে HCl, আর বি এর মধ্যে আছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা যে বিক্রিয়া করাই আমরা জানি এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা মাইনাস, এটা হলো প্লাস। আশা করি তোমরা জানো। তো প্লাসের সাথে মাইনাস কে এড করে দিবা, মাইনাসের সাথে প্লাস কে এড করে দিবা। তো সোডিয়াম যাবে এই যে প্লাসের সাথে মাইনাস, তাহলে সোডিয়াম ক্লোরাইড। আর পাবো কি আমরা? H2O। এমনি আমরা জানি HCl একটা অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। তো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি পাওয়া যায়? লবণ পানি পাওয়া যায়। সোডিয়াম ক্লোরাইড একটা লবণ আর H2 একটা পানি। মুখস্থ আমরা সবাই জানি। মিলে না? দেখছো চন্দ্রা মিলাই ফেলছি কিন্তু। এখন দেখো এদিকে সোডিয়াম আছে একটা, এদিকে আছে একটা, ক্লোরিন একটা, এদিকে আছে কটা? একটা, হাইড্রোজেন দুইটা, একটা একটা দুইটা, অটোমেটিক মিলে গেছে। তাহলে কোনো সমতা করার দরকার নাই। এখন এটার বর কত? HCl 36.5 36.5 গ্রাম, ঠিক আছে? আর এটার বর কত? সোডিয়াম 23 আর 16 39 থেকে 40 গ্রাম। আমরা কিন্তু লিমিটিং বিক্রিয়ক যখন বার করবো উৎপাদ নিয়ে কাজ করব না। আরে ভাই পড়তেছি লিমিটিং বিক্রিয়ক, এখানে উৎপাদে কি কাজ? উৎপাদ কোন সময় লাগবে সামনে দেখবো। তো এখানে বলতে পারি যে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, অথবা এটাও রাইট 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। উভয়ভাবেই লিখতে পারি, ঠিক আছে? এখন আমরা লিখি। আমি যে কোনো একটা ভাবে লিখে দেখাইলাম, আশা করি দুই ভাবে কেমনে লিখতে হয়, লিখলে কি হয় তা তোমরা সবাই জানো, হ্যাঁ, পারবাও। তো আমরা লিখলাম মনে করো সলিউশন, এটা লিখলাম যে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, ঠিক আছে? তাহলে 1 গ্রাম বিক্রিয়া করে
36 নিচে 5 নিচে যাবে আর 40 যাবে উপরে এত সাথে। এটা কিন্তু বিক্রিয়া থেকে লিখছি 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এই যে 36.5 গ্রাম বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তারপর 1 গ্রাম, আর এখানে কত গ্রাম লিখবো? HCl এর পরিমাণ কত গ্রাম দেওয়া আছে এখানে? এই যে এখানে দেখো এখানে দেওয়া আছে কত? 7.3 গ্রাম। তাহলে 7.3 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, ঠিক আছে? তাহলে প্রথমটা যেন আছে আমি লিখলাম নিচে, এটা জাস্ট উপরে চলে যাবে, ঠিক আছে? এটা জাস্ট উপরে পাঠিয়ে দাও, উপরে পাঠিয়ে দিলে কাজ শেষ। এখন ক্যালকুলেশন করো, দেখো কত পায় আমরা, কত আসে এখানে? 7.3 গুণ 40 ভাগ 36.5, 8 গ্রাম। কত আসে এখানে? 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এই যে একটা জিনিস লক্ষ্য করো, তোমার 7.3 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 8 গ্রাম, এবং কিন্তু বিক্রিয়া তোমার 8 গ্রামই দেওয়া আছে। লক্ষ্য করো ভালো করে। তাহলে এখানে কি কেউ থাকবে নাকি একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে টোটালি নিঃশেষ হয়ে যাবে? তাইলে এই ধরনের বিক্রিয়া কি না ভাইয়া? কোনো লিমিটিং বিক্রিয়া নাই। কারণ যদি লিমিটিং বিক্রিয়া থাকতে হইতো তাহলে মনে করো কোন সময় থাকতো? যদি 7.3 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করার জন্য মনে করো সোডিয়াম এখানে আছে 8 গ্রাম, কথা আমার এখানে আসছে 10 গ্রাম, তোরা 15 গ্রাম, মানে 7.3 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য লাগবে 15 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তখন দেখা যাচ্ছে কি বিক্রিয়া দেওয়া আছে 8 গ্রাম, তাহলে ঘাটতি কত দেওয়া আছে আরো? তাহলে আরো 7 গ্রামে ঘাটতি আছে। তাহলে লিমিটিং বিক্রিয়া কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড। কারণ কি, মানে 7.3 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য লাগবে 15 গ্রাম, কিন্তু দেওয়া আছে কত গ্রাম? 8 গ্রাম। যদি প্রয়োজনের তুলনায় কম দেয়া থাকে তাহলে এটাই তো লিমিটিং বিক্রিয়া, যেটা কম দেয়া থাকবে। আর যেটা বেশি থাকবে এটা হলো তোমার অবশিষ্ট থাকবে, সে লিমিটিং বিক্রিয়া হবে না। কিন্তু এই বিক্রিয়া যেহেতু আমরা 8 গ্রাম পাইলাম, 8 গ্রাম দেওয়া আছে, আবার 8 গ্রাম লাগবেও, তাহলে এই বিক্রিয়া কোনো লিমিটিং বিক্রিয়া নাই। কি বলবো আমরা? যে এওবিকে বিশালে কোনো লিমিটিং বিক্রিয়া পাওয়া যাবে না। ওকে, তারপরে এখন আমরা আরেকটা ম্যাথ দেখব, ঠিক আছে? আমরা আরেকটা ম্যাথ দেখব এখন। এই ম্যাথটা দেখতে লিমিটিং এর কনসেপ্ট একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। লিমিটিং এক ধরনের এইভাবে আসে যে লিমিটিং বিক্রিয়ক কোনটা বের করো। আর এখন যে ম্যাথটা দেখবো, যে মনে করো দুইটা মিশালে কি পরিমাণ লবণ পাওয়া যাবে, এরকম একটা ম্যাথ আসে। তো আমি আশা করি তোমাদের এই দুটো একেবারে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। ওকে, তাহলে দেখো, একটু কষ্ট করে থাকো। এখন আমি আরেকটা বাটি নিলাম, মনে করো একটা নিলাম, একটা নিলাম, ঠিক আছে? কি দেওয়া আছে এর মধ্যে? 200 ml, তারপর কি দেওয়া আছে? 0.7 মোলার, 0.75 মোলার গরম মাত্রা দেওয়া আছে, আর দেওয়া আছে সোডিয়াম কার্বনেট Na2CO3, আর একটা পাতিলে দেওয়া আছে 150 ml, 0.5 মোলার, 0.5 মোলার, আর কি দেওয়া আছে? নাইট্রিক অ্যাসিড HNO3, এই দুটো দেওয়া আছে। মনে করো এটা এ পাত্র আর এটা হলো বি পাত্র। তোমার প্রশ্ন করলো কি এ ও বি পাত্রের মিশ্রণে, এ ও বি পাত্রের মিশ্রণে কি পরিমাণ লবণ পাওয়া যাবে? কি পরিমাণ লবণ পাওয়া যাবে? আমি কিন্তু একটু স্পিডে পড়াচ্ছি, কারণ কি তোমরা হয়তো বা আগে গুলো জানো একটু, এজন্য আমি একটু তাড়াতাড়ি আগাচ্ছি, নয়তো আমি আরো আস্তে আস্তে পড়াইতাম, বুঝছো? তোমরা যেহেতু এটা রিভিশন দিতেছো, তো এমন কোনো স্টুডেন্ট নাই যেগুলো একবারও পড়ো নাই। তাও যাদের একটু ঘাটতি আছে, কিভাবে জিনিসগুলো আসলো, আমি এইভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি। কিন্তু আসলে আর একটু স্লো পড়ানো উচিত। এখন তোমাদের তো এইভাবে সময় নাই, তোমাদের তো সময় কম, জন্য একটু তাড়াতাড়ি আগাচ্ছি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। তো এ ও বি পাত্রের মিশ্রণে কি পরিমাণ লবণ পাওয়া যাবে? তো মিক্স করে দেখি আসলে কি লবণ হয়, কি কাহিনী হয়। তাইলে এখন আমি সলিউশন লিখলাম।
তাহলে এ একটা এসিড, এটা ক্ষার, এটা একটা অ্যাসিড, তো লবণ পানি পাওয়া যাবে। এটা একটা বেজ না, সোডিয়াম কার্বন একটা বেজ, আর এদিকে হলো নাইট্রিক অ্যাসিড HNO3 বিক্রিয়া করিলাম, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, তাহলে এর সাথে যাবে, এদিকে সোডিয়ামের সাথে আসবে নাইট্রেট, এই যে এটা প্লাস, এটা আসবে মাইনাসের সাথে, সোডিয়াম NO3। আর এদিকে যেহেতু কার্বনেট আছে, যদি কোনো একটা যৌগের মধ্যে কার্বনেট থাকে এবং সেটা যদি বিক্রিয়া করে, তাহলে সেখান থেকে একটা গ্যাস পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড। একটু মুখস্থ রাখবা, ক্লাস 6 থেকে পড়ে আসছো। আর যেহেতু লবণ পানি বিক্রিয়া করতেছে, অবশ্যই একটা পানি পাবা, এটা তো শিওর। এখন তুমি সমতা করবা, ঠিক আছে। হাইড্রোজেন এখানে কটা আছে? একটা, এখানে হয়ে গেছে দুইটা, তাহলে এখানে দুইটা আছে, এখানে দুই, এর সামনে দুই দিয়ে আমরা সমতা করব, দুই দিলাম, দুইটা হাইড্রোজেন। নাইট্রোজেন কটা হয়ে গেছে? নাইট্রোজেন হয়ে গেছে দুইটা, তাহলে নাইট্রোজেন এখানে আছে একটা, তাহলে দুই দিলাম, তার সামনে দিব আমরা কি? দুই। অক্সিজেন কটা আছে? 2 3 6, 2 3 6, হ্যাঁ মিলে গেছে। কার্বন ডাইঅক্সাইড একটা, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড একটা। অক্সিজেন কটা আছে? 2 আর একে 3, হ্যাঁ তিনটা। সোডিয়াম কটা আছে? দুইটা, এই যে দুইটা, হ্যাঁ সব মিলে গেছে। তাহলে দেখো এখন বাম পাশে ডান পাশ কিন্তু তোমার সমান সমান। আমি আশা করি বুঝতে পারলাম। সমতা করে দেখো, ডান পাশে যা আছে বাম পাশে তাই আছে। এখন কিন্তু অবশ্যই উৎপাদ নিয়ে কাজ করতে হবে। কেন? বলে দিছে এ ও বি পাত্রের মিশ্রণে কি পরিমাণ লবণ পাওয়া যাবে। আর এটা কি একটা লবণ না? এই যে এটাই তো লবণ। তো তুমি যদি উৎপাদ নিয়ে কাজ না করো তাহলে লবণ পাবা কেমন? পাবা না। তোমরা এই ক্ষেত্রে উৎপাদ নিয়ে অবশ্যই কাজ করতে হবে। কার সাথে কার কাজ করবো এটা পরে দেখবো, আগে কি কি দেওয়া আছে। এটার আণবিক ভর কত? 106। তোমরা একটু বার করে নিও ক্যালকুলেশন করে। এটার কত? এটা তোমার 126 গ্রাম। মানে হাইড্রোজেনের 1 আর নাইট্রোজেনের হলো তোমার হলো কত? 14, আর অক্সিজেনের হলো 16। তারপরে যে অন্য সংখ্যাটা গুণ করে এবার বার করতে পারবা, আশা করি এটুকু পারবা তোমরা। এটা দেখি লবণের আণবিক ভর কত বার করি। লবণের আণবিক ভর হলো ক্যালকুলেশন করে 170 গ্রাম পাবা। হ্যাঁ, তো একটু চেক করা উচিত। সোডিয়াম 23, তাই না? 23, নাইট্রোজেন হলো 14 যোগ 16 গুণ 3 যোগ 23 গুণ 2, 170। ঠিক আছে, 170 গ্রাম এভাবে ক্যালকুলেশন করে বার করবা। হ্যাঁ, এখন আমি কোনটা নিয়ে কাজ করব এখন বুঝো ভাইয়া। তোমার কিন্তু দেখো, তুমি বলতে পারো যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 170 গ্রাম সোডিয়াম নাইট্রেট লবণ পাওয়া গেছে, তাই না? এখন বলছে এওবি পাত্রের মিশ্রণে কি পরিমাণ লবণ পাওয়া যাবে। এখন কথা হইলো, এই ধরনের মেয়াদ যখন করবেন তখন একটু মাথা খাটাতে হবে যে এখানে কিন্তু আপনারা লিমিটিং বিক্রিয়ক বার করতে বলে নাই। বলছে? একবারও বলছে না। কিন্তু আমার লিমিটিং বিক্রিয়ক বার করে নিতে হবে। কেন নিতে হবে? কারণ ভাইয়া, আপনি এই যে এই লবণ কতক্ষণ পর্যন্ত পাবেন? যতক্ষণ পর্যন্ত, মনে করেন যে লিমিটিং বিক্রিয়ক সে যতক্ষণ পর্যন্ত বিক্রিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি লবণ পাবা। যেই মাত্র একটা, মনে করো এখানে যে কোনো একটা যখন শেষ হয়ে যাবে তখন কি তুমি আর কোনো উৎপাদ পাবা? না রে ভাই, কোনো উৎপাদ পাবা না। মনে করো এই দুইটা বিক্রিয়া করতে করতে বিক্রিয়া করবে আর উৎপাদ পাওয়া যাবে। তো এখন থেকে মনে করো কোনো একটা বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, তো এখন কি আর বিক্রিয়া হবে? একটাতে বিক্রিয়া হবে না, একটাতে কখনো বিক্রিয়া হয় না। তখন কি হবে? আর কোনো লবণ পাওয়া যাবে না। তাইলে এটার ভিতরে ইনডিরেক্টলি লুকায়িত আছে কি, যে আমার যদিও বলে কি পরিমাণ লবণ পাওয়া যাবে, কিন্তু এখানে লিমিটিং বিক্রিয়ক কে তা বের করে নিতে হবে। কেন? কারণ আমার লিমিটিং বিক্রিয়ক যে হবে সে যতক্ষণ পর্যন্ত বিক্রিয়া করবে, যতক্ষণ পর্যন্ত বিক্রিয়ায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি লবণ পাবো, এরপরে আর কোনো লবণ পাবো না। কেন? এরপরে যেই তাক সে বিক্রিয়ার পরে থাকবে, কোনো বিক্রিয়া করবে না। তাইলে তুমি কি পরিমাণ লবণ পাবা সেটা নির্ভর করবে কার উপর? লিমিটিং বিক্রিয়ক। এই যে এই দুজনের মধ্যে যে লিমিটিং বিক্রিয়ক তার উপর নির্ভর করে তুমি লবণ পাবা। তোমার কিন্তু এখানে বলে নাই যে কে কি লিমিটিং বিক্রিয়ক বা তুমি কেন লিমিটিং বিক্রিয়ক বার করবা, তোমার সেটা বলে দিতে হবে না। তোমার সুবিধার জন্য তুমি বার করে নিতে হবে। বুঝছো? আমি আশা করি বুঝাইতে পারছি। নয়তো তুমি কিভাবে ভুলটা করতা? তুমি কিন্তু এটার থেকে লবণ পাবা, এটার থেকে লবণ পাবা, তুমি কি দুইটার থেকেই লবণ বার করে দিবা? না এরকম করবা? বেশিরভাগ এরকম করে। কিন্তু মনে করো 106 গ্রাম থেকে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে লবণ পাওয়া যায়
170 গ্রাম। ঠিক আছে, বলবো 1 গ্রাম থেকে পাওয়া যায়, তাহলে 106 নিচে গেল 170 উপরে। এবার বলবো স্যার সোডিয়াম কার্বনেট দেওয়া আছে কত গ্রাম, দেওয়া আছে এখানে কিন্তু দেয়া নাই। তার মানে মনে করো এখান থেকে ক্যালকুলেশন করে বার করলাম, মনে করো ডব্লিউ গ্রাম, মনে করো এখান থেকে ডব্লিউ গ্রাম বার করলাম। তো তুমি বসাও 106 আর 170 ইন্টু ডব্লিউ গ্রাম লবণ। ঠিক আছে, তো তুমি তো এটার থেকে পাবা আবার এটার থেকে পাবা, তো দুইটার থেকে কি লবণ বার করে দেখাবা না রে ভাই? যে কোনো একটার থেকে লবণ বার করে দেখাইতে হবে। কেন? কারণ এই বিক্রিয়ার যে লিমিটিং বিক্রিয়ক তার উপর নির্ভর করে আমরা উৎপাদের লবণ পাবো। ঠিক আছে, এজন্য এই ধরনের বিক্রিয়া যখন বলবে কি পরিমাণ লবণ পাওয়া যাবে, তখন প্রথম কাজ হলো প্রথমে তুমি লিমিটিং বিক্রিয়ক বার করে নিবা। লিমিটিং বিক্রিয়ক বার করার পর যে লিমিটিং বিক্রিয়ক তার সাথে মানে তার উপর মানে তার সাথে বিক্রিয়া করাবা, মানে তার সাথে তার সম্পর্ক করে আমরা মানটা বের করবো। আমি আশা করি ম্যাথটা করাই তোমাদেরকে আমি আরো ইজিলি বুঝাতে পারবো। অনেক সময় অনেকে কি হয় বললে বুঝতে পারে না। যাই হোক, আমি আসলে তোমাদেরকে প্রথমে জিনিসগুলো বুঝাই যে এইখানে লিমিটিং বিক্রিয়ক কি আগে বার করতে হবে। তো লিমিটিং বিক্রিয়ক বার করতে গেলে এখানে আমার আসলে আগে ডব্লিউর মানটা জানতে হবে। এখানে দেওয়া ভর নাই, ঠিক আছে, তো বার করে নিই আমরা ইজিলি বার করতে পারবো। কি দেওয়া আছে এখানে? এস এর মান দেওয়া আছে 0.75 মোলার, তারপর বি এর মান দেওয়া আছে তোমার হলো 200 ml, তারপর হলো সোডিয়াম ক্লোরাইডের এম এর মান কত পাইলাম আমরা 106, ডব্লিউটা একটু বের করে নিই, তাই তো? তাহলে আমরা জানি কি জানি কি বার করবো, ডব্লিউ পারবো না, 1000 ডাব্লিউ সমান, এই ব্যাপারটাকে তোমরা ভুল করবা আসলে, আমি ডিরেক্ট না দেখে এমনি দেখাই। এস সমান কি 1000 ডব্লিউ বাই এম বি, বিটা অবশ্যই এম এল এ। তাহলে এখান থেকে আমরা ডব্লিউ মানটা বের করে নিই, সবগুলো বসাই। 0.75 ইন্টু ডব্লিউ, এখানে এম তো কত 106 আর বি হলো তোমার 200। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ডব্লিউ মানটা কি পাই দেখি, আমরা ক্যালকুলেশন করি। আশা করি ক্যালকুলেশন তোমরা করতে পারবা, তোমরা বড় হয়ে গেছো এতক্ষণে। এখন আমরা দিই কত পাই, কত পাওয়া যায় 100, এটা ভাগ এটা গুণ হবে তাই না, 0.75 গুণ 106 গুণ 200 ভাগ 1000, 15.9। তো আমরা পাবো কি 15.9 গ্রাম। এটা কত পাইলাম ডব্লিউটা 15.9 গ্রাম। এভাবে কিন্তু সবসময় দেওয়া থাকবে না, তখন নিজে নিজে বার করতে হবে। তো এটা যেভাবে বার করছি এখান থেকে সেম ভাবে মানে নাইট্রিক অ্যাসিডের বোর্ডটাও বার করবো। তো আমি এটা দেখাইলাম না, আশা করি তোমরা বের করতে পারবা। তো দেখে এখান থেকে কত বার হয় আমি ক্যালকুলেশন করে জাস্ট বের করে নিই। যদি আমরা এখানে জাস্ট খালি ওইটার মানটা বসাই দিই, তাহলে 1000 দিলাম, 1000 ডব্লিউ থাকলে এখানে ঘনমাত্রা কত দেওয়া আছে 0.5 এম এর মান কত, নাইট্রিক অ্যাসিডের বোর্ড কত পাইলাম 126। ও এটা তো বাড়বে রে, 126 এটা তো বাড়বে, এটা 126 হবে না, তাইলে এই টোটালটা 126, বাট এটা তো 126 না। এ কত নাইট্রিক অ্যাসিড কত হয়, নাইট্রিক অ্যাসিড হলো হাইড্রোজেন 1 যোগ নাইট্রোজেন হলো 14 যোগ অক্সিজেন 16 এটা আছে কয়টা, 3টা আছে, 63 গ্রাম। এটা হলো 63 আর বিয়ের আয়তন কত দেওয়া আছে 150। 63 কিন্তু 2 দ্বারা গুণ করা হয়েছে, কারণ 2 মোল বিক্রিয়া করছে, এজন্য এখানে কিন্তু শুধু 63, মানে শুধু নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হলো 63। এখানে 63 2 দ্বারা গুণ করা হয়েছে কেন, এখানে 2 মোল, এজন্য গুণ করা হয়েছে। ওকে, সব কি দেখা যাচ্ছে ঠিকঠাক? ওকে, তাইলে এখন আমি যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমরা ডব্লিউটা বের করি, কত পাই দেখি আমরা কত পাই, 0.5 গুণন কত বাজে দিই, 0.5 গুণন 63 গুণন 150, তারপর এটা আবার 1000 দিয়ে ভাগ দিতে হবে। 4.725 গ্রাম, 4.725 গ্রাম। ঠিক আছে, আমরা বার করে নিলাম। সব মেথে কিন্তু এভাবে ডিরেক্ট দেওয়া থাকবে না, তখন এইভাবে ক্যালকুলেশন করে বার করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এগুলো পারো, কেমনে বার করতে হয় এগুলো তো আমি একটু আগে শিখে আনছি।
অলরেডি আবার দেখাচ্ছি। তো প্রথমে কি হবে, এইভাবে ডব্লিউর মানটা বের করে নিব। আমার বোর্ডে জায়গা নাই, এজন্য আমি বের করে একবার দেখাইছি, পরেরটা শুধু ডাটা চেঞ্জ করে দেখাইলাম। আশা করি কেমনে ডব্লিউর মান বের করতে হয় অবশ্যই তোমরা বুঝতে পারছো। ম্যাথের ভিতরে কিন্তু উত্তরের ভিতরে কিন্তু কেমনে বার করছো দেখা দিতে হবে, কথা কি বুঝছো? তবে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে গ থাকে, মানে শুধু গ থাকে, দেখবা একটার মান বের করতে বলছে, বুঝছো? আর একটা তুমি পরেরটা তোমার জন্য বার করলা আর কি, তোমার জন্য একটু সহজ করে দিবে। তো কেমনে ডব্লিউ মান বের করে আমরা বুঝলাম। এখন আমরা নিব কোনটা লিমিটিং বিক্রিয়ক দেখি। আমরা বলবো 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তারপর হলো 1 গ্রাম বিক্রিয়া করে, তাহলে 106 যাবে নিচে আর 126 হবে উপরে এত গ্রামের সাথে। এখন এই যে সোডিয়াম কার্বনেটের পরিমাণ কতবার করলাম আমরা, 15.9 গ্রাম বিক্রিয়া করে 106 উপরে যাবে, আর এদিকে 126 গুণ 15.9 গ্রাম। জাস্ট ক্যালকুলেশন করো, দেখো এখান থেকে কত গ্রাম বের হয়। তো আমরা 126 গুণ 15.9, 126 গুণ 15.9 ভাগ 106 ভাগ 106 কত পেলাম, 18.9 গ্রাম। 18 আমি যদি কোনো ভুল না করি 18.9 গ্রাম এই নাইট্রিক অ্যাসিডের সাথে, ঠিক আছে? কত গ্রামের সাথে? 18.9 গ্রামের সাথে। এখন দেখো তো লিমিটিং বিক্রিয়ক কি, 15.9 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করার জন্য আমার নাইট্রিক অ্যাসিড লাগবে 18.9 গ্রাম নাইট্রিক অ্যাসিড। কিন্তু বিক্রিয়া দেওয়া আছে কত, 4.725 গ্রাম। তাহলে কি কম দেওয়া আছে কোনটা, আমার 15.9 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য লাগবে এত গ্রাম, কিন্তু বিক্রিয়া দেওয়া আছে আমার 4 গ্রাম মাত্র, 4 সামথিং। তাহলে নিঃশেষ হয়ে যাবে কে, নাইট্রিক অ্যাসিড নিঃশেষ হয়ে যাবে, বুঝছো? এখন কথা হইলো ভাই কি পরিমাণ লবণ পাওয়া যাবে এটা আমি লিখবো কেমনে, মানে কোনটার পরিমাণটা নিব এখন। তো লিমিটিং বিক্রিয়ক কে, এই যে লিমিটিং বিক্রিয়ক হলো এই, তার মানে এরে আমরা ইউজ করব। এরে কি করব, ইউজ করব, আল্লাহ, বুঝছো কি? এখানে লিমিটিং বিক্রিয়ক এটা দেখো, তোমার 15.9 গ্রাম 15.9 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করার জন্য নাইট্রিক অ্যাসিড লাগবে 18.9 গ্রাম। আমার বিক্রিয়া দেওয়া আছে মাত্র 4.75 গ্রাম। ঘাটতি কত আছে আরো, ঘাটতি যদি আমি বাদ দেই 18.9 বিয়োগ 4.725 গ্রাম, বাইরে ভাই আরো 14 সামথিং পরিমাণ কম দেয়া আছে। তাহলে লিমিটিং বিক্রিয়ক কে, লিমিটিং বিক্রিয়ক হলো আমার কেটা, নাইট্রিক অ্যাসিড। তার মানে এখন ওই নাইট্রিক অ্যাসিড থেকে আমরা আসলে লবণের পরিমাণটা বার করব।